কিছু কিছু পছন্দের জিনিস ঈদের মতো খুশি দেয়। সিনেমার জগতে কিছু কিছু হিরো রয়েছে যাদের মুভি আসা মানে একটা আকাশচুম্বী এক্সপেকটেশন, ঈদের মতো খুশি, চোখ ভরা এক্সাইটমেন্ট। এমন হিরোদের মাঝে একজন ধানুষ। তারও এক নতুন মুভি রিলিজ হয়েছে কিছুদিন আগে। মুভি দেখার সময় যেমনটা মাথায় আসছিল তেমনটাই হচ্ছিল। তার অ্যাক্টিং এর ব্যাপারে নতুন করে তো কিছু বলার নেই, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সঙ্গে কৃতি সেনন রয়েছে, বেশ ভালো করেছে। কিছু কিছু জায়গায় অস্থির করেছে, আবার কিছু কিছু জায়গায় ওভার মনে হয়েছে। ধানুষের আইকনিক মুভি রাঞ্জনা, যারা দেখেননি দেখে নিন, অমায়িক একটা মুভি। সেটার সিকুয়েল এটা, বাট ওইটার সঙ্গে কাহিনীর কোনো মিল নেই কিছু কিছু এলিমেন্ট বা স্টোরির প্রেজেন্টেশন ছাড়া। এই মুভির গল্প আলাদা, ক্যারেক্টারের ক্যারিয়ার আলাদা। ওইটা না দেখে থাকলে যে এটা বুঝবেন না এমন না। ধানুষের সঙ্গে সাপোর্টিং ক্যারেক্টারের যারা ছিল অস্থির কাজ করেছে, বিশেষ করে প্রকাশ রাজ স্যার আমার পছন্দের একজন অ্যাক্টর। মুভির কিছু কিছু লোকেশন রিয়েল ছিল। সব থেকে বেটার ছিল মুভির ডায়লগ। যতগুলো ডায়লগ ইউজ করেছে সবগুলো অস্থির। ক্যারেক্টারের চাহিদা অনুযায়ী কৃতির পারফরমেন্স বেশ মানিয়েছে। মুভির মেইন প্লট যেহেতু ভালোবাসার, সো সেটাকেই হাইলাইট করা হয়েছে। তাই বলে যে রোমান্সের নামে আজে বাজে সিন দেখানো হবে এমনটা না, সবাই মিলে দেখতে পারবেন। বাট যেহেতু অ্যাগ্রেসিভ কিছু ব্যাপার স্যাপার আছে, কিছু ব্যাপার বাচ্চাদের মাথায় না ঢোকাই ভালো। সেদিক থেকে বয়স ভেদে পাশের মানুষটাকে বাছাই করুন। মুভির কাহিনী বারবার আগে পিছিয়ে যাবে, তাই আপনাকে মনোযোগ দিতে হবে, তা না হলে লিঙ্ক হারিয়ে ফেলবেন। কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া রোমান্টিক অ্যাকশন ড্রামা হিন্দি মুভি নাম তেরে ইশক মে এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় লাদাখের লেহতে। ক্যামেরা ইন্ডিয়ান এয়ারফোর্সের এক জাহাজকে ফলো করে, যেটা ধুমসে চলছে। স্টেশন থেকে তাকে বাধা দেওয়া হচ্ছে সামনে না যাওয়ার জন্য, কিন্তু সে শুনছে না। একবারে উপরে এসে অন্য একটা জাহাজ দেখতে পায়। স্টেশন থেকে তাকে বলা হয় সে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছাকাছি গেছে, ফিরে আসতে, কিন্তু পাইলট কথা শোনে না। সে জাহাজের পাশে আসে, মেবি এটা চায়নার জাহাজ। সোলজার তাদের হুঁশিয়ার করে দেয় তারা যেন ইন্ডিয়ার এরিয়া থেকে বের হয়ে যায়, বলে সে চলে যায়। এই ভাইসাব গিয়ে তার সোলজারদের রেডি হতে বলে। গেট খুলে কি যেন ফেলবে, পেছনে ইন্ডিয়ান এয়ারফোর্সের সেই সোলজার রয়েছেই। এরা তো অবাক। একবার ওয়ার্নিং দেওয়ার পরেও যখন এরা কথা শুনছিল না, সে গ্যান্ডারি মারার ভয় দেখায়। তখন গিয়ে এরা ভয় পায়। সোলজার সেখান থেকে ফিরে আসে। ইনি মিস্টার ভি শেখাওয়াত, টিম লিডার। একটু পর সেই সোলজার এসে রিপোর্ট করে, আর এখানে এন্ট্রি করাই মুভি লিড ক্যারেক্টার বস ধানুষ, অর্থাৎ শঙ্কর গুরুক্কালের। তার বস কিছু ছবি দেখিয়ে বলে সামনে বিপদ ঘনিয়ে আসছে, আর এর মাঝে তুমি নতুন করে ঝামেলা পাকাতে চাচ্ছ। বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি কেন গেলে? শঙ্কর বলে, স্যার শত্রুর জাহাজ ছিল। কি করে বুঝলে তারা শত্রু? শঙ্কর বলে, মন বলছিল। লম্বা আর্গুমেন্ট হয়, যার মোট ব্যাপার দাঁড়ায় যে সে আদেশ অমান্য করেছে, তাই পরবর্তী আদেশ না আসা অবধি বা সে যা বললো সেই ঘটনার তদন্ত না হওয়া অবধি সে কোনো জাহাজ উড়াতে পারবে না। বসের অর্ডার তো মানতেই হবে। বের হয়ে গেলে অন্য এক সোলজার বলে, স্যার আমাদের মাঝে বেস্ট সেই একজন। শঙ্করকে প্লেন উড়াতে নিষেধ করলো বলে রাগে দেয়ালে ঘুষা মারে। সোলজার বলে, স্যার তার সমস্যা একটাই, মনের কথা শোনে আর একটু অ্যাগ্রেসিভ। বস বলে, না ওইটা সমস্যা না, ওর সমস্যা ডিস্ট্রাস্ট। ও কাউকে বিশ্বাস করতে চায় না, এমনকি টিম মেম্বারদেরও না। তাহলে এখন কি? বস বলে, সামনে তার প্রয়োজন পড়বে, এখন যদি কাউন্সিলিং করে তাকে একটু শান্ত করা যায় কাজে আসবে। তাই বস তার জুনিয়রকে অর্ডার দেয় হেড অফিসে গিয়ে বেস্ট কাউন্সিলিং ডক্টরকে অ্যাপয়েন্ট করতে। শঙ্করের জন্য যে তদন্ত কমিটি বসানো হয় তারাও সেটাই বলে, মানে কাউন্সিলিং করতেই হবে। অফিসার তার সহকারীকে শঙ্করের ফাইল দিয়ে হেড অফিস দিল্লিতে পাঠায়। আর এখানে বাথরুমে মেডিসিনের পাশে মদ রেখে কোনটা খাবে এমন বাজে অবস্থায় এন্ট্রি করায় মুভির সেকেন্ড লিড কৃতি সেনন, অর্থাৎ মুক্তি বেনিওয়ালের। পায়তারি করছিল, ফোন আসাতে তাড়াহুড়ো করে ফোন ধরে বলে তার অবস্থা খারাপ, এখন তাকে প্রয়োজন। সে আসছে না কেন? ওপার থেকে বলে এখানকার অবস্থা ভালো না, মনে হয় ওয়ার শুরু হবে, আমাদের কাউকে যেতে দেবে না। মানে যে কথা বলছে সে ইন্ডিয়ান নেভিতে কাজ করে। মুক্তি রাগারাগি করছে, কান্নাকাটি করছে, সে কিচ্ছু জানে না, তাকে যে করে হোক আসতেই হবে। এর মাঝে দরজায় নক পড়ে। ম্যাডাম। মুক্তি ফোন রেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। কামিন। চোখে মুখে পানি দিয়ে কেবিনে এলে আমরা দেখি সে প্রেগনেন্ট। অফিসার বলে, ম্যাডাম লের AFS গ্রুপ ক্যাপ্টেন শেখাওয়াত স্যার পার্সোনালি এই কেস দেখতে বলেছে। মুক্তি বলে, ঠিক আছে আমি দেখছি, আপনি যান। মুক্তি ফাইলটা ওপেন করে দেখতেই কি যে হয়, তার চোখ বড় বড় হয়ে যায়, হাত থেকে ফাইলটা পড়ে যায়। খুব আশ্চর্য হয়ে অমন অবস্থাতে নিচে বসে, খুব অবাক হয়েছে। ফাইল তুলে নিয়ে ভালো করে দেখতে থাকে আর শঙ্করের ছবির উপর হাত নাড়াতে থাকে। মনে হচ্ছিল খুব পরিচিত কেউ। একটু শান্ত হয়ে ফাইলটা নিয়ে তাড়াহুড়ো করে তার বসের কাছে এসে বলে, স্যার এই কেস আমি দেখতে চাই। অফিসার বলে, এই অবস্থাতে? মুক্তি বলে, জি স্যার, এটা জরুরি। রিকোয়েস্ট করাতে অফিসার সাইন করে দেয়। অফিস থেকে ফিরে মুক্তি একটা জায়গায় আসে যেখানে বেডে সিরিয়াস অবস্থায় রয়েছে তার বাবা ইয়াশওয়ান্ত বেনিওয়াল। মুক্তি বাবার হাত ধরে বলে, বাবা শঙ্করের খোঁজ পাওয়া গেছে। শুনে তার বাবা নড়ে ওঠে। মুক্তি বলে, আমাকে যেতে হয় বাবা, বলে সে পরদিন সকালেই রওনা দেয়। পুরো জার্নি পথে ক্যামেরা যতক্ষণ মুক্তিকে দেখায় আমরা দেখি তার চোখে মুখে কেমন জানি একটা বিষণ্ণতা, টেনশন ভাব। যাক, লম্বা জার্নির পর মুক্তি এখানে পৌঁছে। অফিসারের রুমে আনা হয়। অফিসার মুক্তিকে দেখেই বুঝতে পারে তার পানির দরকার, এগিয়ে দেয়। একটু পর শঙ্কর আসে। জয় হিন্দ স্যার। মুক্তিকে বলে, ম্যাম উনি মিস্টার শঙ্কর। মুক্তির সঙ্গে সঙ্গে না ফিরে একটু সময় নেয়, লম্বা শ্বাস নেয়, তারপর ফিরে তাকিয়ে যেই বলে, হ্যালো শঙ্কর। ক্যামেরা শঙ্করকে দেখালে আমরা দেখি তার রিয়াকশন পাল্টে যাচ্ছে।
মুখে রাগের ছাপ, চোখে পানির ঝাপ, শরীর কাঁপছে। একটু পর সে মুক্তির দিকে তাকায়, চোখ থেকে পানি পড়ে যাবে। তারপর থেকে যেন শঙ্কর আর সহ্যই করতে পারছে না। সে যে কথাটা বলে কঠিন, স্যার আমার বমি আসছে, আমি যেতে পারি, বের হয়ে যায়। সিচুয়েশনটা মাথায় রাখেন। বের হয়ে এসে শঙ্কর যেন শ্বাস নিচ্ছে, এতক্ষণ যেন সে শ্বাস বন্ধ করেছিল। রাগে অভিমানে শঙ্কর দৌড়ানি দেয়। আর কে এই শঙ্কর? মুক্তি আর তার মাঝে গোপন রহস্য কি ক্লিয়ার করতে সিন 7 বছর পেছনে নিয়ে আসে দিল্লি ইউনিভার্সিটিতে। শঙ্কর ছিল দুসুর প্রেসিডেন্ট। রাগ, মারামারি, একে ওকে পেটানো, র্যাগিং করা, এসবের ওস্তাদ সে। তাই পুরো কলেজ তাকে দেখে খুব ভয় পেত। যে ছেলেকে দৌড়ানি দিচ্ছে তার অপরাধ কি পরে বলছি। এর মাঝে কি আমরা এই যে ভাই সাহেবকে দেখাই, এর নাম বেদ। শঙ্করের সব থেকে কাছের মানুষ, বন্ধু, ভাই যাই বলেন। তো দৌড়াতে দৌড়াতে ছেলেটা নাম রানা, কলেজের টপার, সেমিনার হলে ঢুকে যায়, যেখানে প্রফেসরদের নিজের থিসিসের ব্যাপারে এক্সপ্লেন করছিল। কে চিনতে পেরেছেন? কিউটের কলা গাছ মুক্তি বেনিওয়াল। মুক্তির কথা, রাগ মানুষের বাজে একটা সাইড। রাগ ভাইলেন্সের কারণে অনেক সমস্যা হয়। সে 200 পেজের একটা থিসিস লিখেছে, যার মাধ্যমে একজন বদরাগী, ভাইলেন্স পছন্দ করা মানুষকে সে স্বাভাবিক করতে পারবে। রাগ সেই মানুষটার ভিতর থেকে চিরতরে বিদায় করে দিতে পারবে। সেই ব্যাপারেই প্রফেসরদের বোঝাচ্ছিল। চলে আসে শঙ্কর তার দলবল নিয়ে। রানাকে খুঁজতেছে। মুক্তি অবাক, কি হচ্ছে এখানে, বাট কে শোনে কারো কথা। প্রফেসর একটু কিছু বলবে, শঙ্কর এমন করাতে সে চুপ করে যায়। রানাকে খুঁজে পেয়ে শঙ্কর তাকে ধরে। আর বেদ বলতে তাকে পেটানোর কারণ হলো সে নাকি শঙ্করের বিরুদ্ধে সামনে দুসুর ইলেকশনে দাঁড়াতে চাইছে। এত বড় সংস্থার কি করে হলো সেই সুবাদে পেটাচ্ছে। তার মানে শঙ্কর কেমন বুঝতে পারছেন তো। এসব সহ্য করতে না পেরে মুক্তি যায় শঙ্করকে থামাতে। থাপ্পড় মারবে, শঙ্কর হাত ধরে ফেলে। তারপর যখন মুক্তিকে সে দেখে, অবাক, এ কি নারী নাকি পরী। দেখতেই থাকে। দেখবে না কেন? মেয়ের চক্করে পড়ে কত সাধু গাদু হয়ে গেছে। এ তো জাস্ট রাগী মানুষ। পুলিশকে আগেই ফোন করা হয়েছিল, এসে শঙ্করকে ধরে নিয়ে যাচ্ছে। তার হুঁশ নেই। পরে শঙ্কর পুলিশদের বলে, কাকু আমাদের তো রোজগার কারবার, আমি আসছি, জাস্ট 2 মিনিট সময় দিন। পুলিশরা ছেড়ে দিলে শঙ্কর ফিরে এসে মুক্তিকে বলে, কসম করে বলছি তুমি যদি একটু কম অসুন্দর হতে, ও আমার হাত থেকে ছাড়া পেত না। মানুষ এত সুন্দর হয় জানা ছিল না। এখন এত সুন্দর মানুষের হাত উঠেছে, কারো না কারো গালে তো পড়তেই হবে বলে সে নিজেই মুক্তির হাত তার গালে মেরে চোখ মেরে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মুক্তি যতটা অবাক হয় ততটা মজাও পায়। পুলিশ শঙ্করকে নিয়ে যায়। প্রফেসর মুক্তিকে ধরে, কি যেন বলছিলে তুমি? ভাইলেন্স, রাগ, দেখলে তো? তুমি এসব বন্ধ করবে কি করে? এরা সমাজের ভাইরাস, পচা নালার পোকা, তুমি এদের পাল্টাবে? মুক্তি বলে, স্যার অবশ্যই এটা সম্ভব, আপনি একবার আমার লেখাগুলো পড়ে দেখুন তো। ম্যাডাম বলে, বেটা এত অপশন থাকতে তোমাকে এই সাবজেক্টটাই বেছে নিতে হলো পিএইচডি করার জন্য? প্রফেসর বলে, তারা নিজের চোখে কোনো প্রমাণ দেখবে, তারপরই সাইন করবে, বলে চলে যায়। মুক্তির মনটা খারাপ হয়ে যায়, কারণ 3 বছর ধরে সে এর পিছনে মেহনত করছে। সামনে কি করবে ভাবুক, সিন থানায় নিয়ে আসে। বেদ বলে, তোর কি মনে হয় আঙ্কেল আসবে আমাদের ছাড়াতে? শঙ্কর বলে, বিড়াল যেমন মাছের গন্ধ পায়, আমিও আমার বাবার গন্ধ পাচ্ছি, ওই দেখ এসেছে বলে। বেদ দেখে তাই তো এসেছে। এন্ট্রি করায় সাউথের অন্যতম বেস্ট একজন অ্যাক্টর প্রকাশ রাজ স্যার, অর্থাৎ শঙ্করের বাবা রাঘব গুরুকালের। অফিসার কাকুকে দেখে কনস্টেবলকে বলে লকআপ খুলে দিতে। উকিল সাহেব এসেছে। শঙ্করের বাবা হয়তো মৌরি বা ছোট মোটো উকিল। বেদ এসে প্রণাম করতে কাকু পিটায়, চল হাট, নাটক করতে হবে না। শঙ্করকে ধরে অফিসারের কাছে আনে। স্যার 204, 214, 317। অফিসার বলে, আরে বাহ, ভালো নাম্বার এনেছে তো উকিল সাহেব। কাকু বলে, আরে স্যার এসব নাম্বার না ধারা, এই সবগুলো ধারা ওর উপর লাগান তো, তা না হলে ও সোজা হবে না। শঙ্কর বলে, আরে ছাড়ুন উকিল সাহেব, দিল্লিতে কি আপনি একাই উকিল আছেন নাকি? এখানে কুকুরকে পাথর মারলে উকিলকে লাগে। যান রাতে দেখা হচ্ছে বাড়িতে। তোর জন্য তো চিফ জাস্টিস আসবে তোকে ছাড়াতে, থাক এখানে। বলে যেতে যেতে ফিসফিস করে অফিসারকে বলে, স্যার এফআইআর করেছেন কি? অফিসার ইশারা করে, আরে না, আপনি যান। কাকু ধন্যবাদ জানিয়ে চলে যায়। বাপ তো বাপই হয়, রাগ যতই করুক মায়া তো থাকবেই। যাক, বেদ বলছে সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, আর তুই ভাব দেখাচ্ছিস এখানে পরে থেকে কি হবে? আঙ্কেলের সঙ্গে গেলে কি হতো? 2-4টা কথাই বলতো, আর কি। শঙ্কর বলে, আরে ছাড়, সন্ধ্যায় তো এরা এমনিতেই ছেড়ে দিবে। বলতে বাইরে নজর পড়তে দেখি ও কি গো বক এখানে অফিসারের সঙ্গে কি যেন কথা বলছে। একটু পর দেখি শঙ্করকে বের করে নিয়ে চায়ের দোকানে এসে বসলো। ঘটনা কি? মুক্তি বলে, সে যে রাগী বা প্রফেসরদের ভাষ্য মতে সে যে গন্দি নালিকা কীড়া, সে চাইলেই তাকে ভালো মানুষ বানাতে পারে, রাগ তার ভিতর থেকে বের করে দিতে পারে। কিভাবে? মুক্তি বলে, আমরা এক্সপেরিমেন্ট করব। কনস্টেবল সহ শঙ্কর মানে তারা অন্য কিছু বুঝতেছে। মুক্তি বলে, না, এক্সপেরিমেন্ট বলতে আমি যা বলবো তুমি তাই করবে। যেমন ওই ছেলে যাকে তুমি মারলে, পাবলিকলি তার কাছে গিয়ে ক্ষমা চাইবে। তারপর আমরা অন একটা সেশন করব, আমি তোমার ব্যাপারে জানবো। এরপর আমি তোমায় কিছু টাস্ক দিব, তুমি সেগুলো ঠাস করে। শঙ্কর বলে ওঠে, তো এসব কি বিয়ের আগে করতে হবে নাকি বিয়ের পর? না, তুমি চাইলে গার্লফ্রেন্ড হলেও আমি এসব করতে পারি। মুক্তি, এক্সকিউজ মি, আমি কেন তোমার গার্লফ্রেন্ড হবো? শঙ্কর বলে, তো আমি কেন করবো এইসব টাস্ক তোমার সঙ্গে অন সেশন, আর কেন চাইবো ওই গুলগুলার থেকে মাফ? এসব তো মানুষ বউ বা কাছের কারোর কথাটাই করে না, তা না হলে কেন করবো? মুক্তি বলে, বারে আমি তোমায় একজন ভালো মানুষ বানাবো, তোমায় বেটার লাইফ দেবো।
শঙ্কর বলে বুঝেছি, চলো ওঠো। আরে না 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 না, ওঠো ওঠো। রিক্সায় উঠিয়ে দেয়। সুন্দর হয়েছে বলো যাতা বলবে? শোনো মিস, কথা হলো 99% ছেলের থেকে আমি অনেক ভালো। মাঝে মাঝে তো আমায় শ্রীকৃষ্ণ দেখা দেয়। চলো যাও এখান থেকে। রিক্সা যাচ্ছে। মুক্তি পিছনে তাকালে শঙ্কর যেভাবে রশিটা ঘুরায় আর মুক্তির দিকে লুক দেয়, অস্থির। সপ্তাহ পার হয়ে 14 ফেব্রুয়ারিতে সিন কলেজে নিয়ে আসে। ক্যামেরার সামনে আসে ছোট্ট আর একটা ক্যারেক্টার, নাম পরে বলছি। মুক্তির সঙ্গে দেখা হলে জিগাই অফিস রুম কোন দিকে। মুক্তি বলে আমিও সেদিকে যাচ্ছি, চলুন। কথায় কথায় জানতে পারে পাজি এখানকার নতুন লেকচারার, এমডি করছে, স্কলারশিপ আসতে সময় লাগবে, ইউএসএ যাচ্ছে, তাই বাকি সময়টা এখানে জয়েন করেছে। মুক্তি বলে সব ছেড়ে এখানে আসতে হলো? এক পিএইচডি করতে আমার 3 বছর লেগে যাচ্ছে। যাক নিন, এই আপনার ঠিকানা এসে গেছে। এখানে পরিচয় হয়, পাজির নাম জাসিদ। মুক্তি তার নাম বলে। এর মাঝে একটা পটাকা মাঝখান দিয়ে চলে যায়। মুক্তি সাইডে এসে দেখে সাত থেকে এরা সব কাণ্ড করছে, মানে জোড়া জোড়া দেখে পটাকা মেরে তাদের জোড়া ভেঙে দিচ্ছে। মুক্তি সেখানে গিয়ে শঙ্করকে বলে তার কি সমস্যা, সে এমন করছে কেন। শঙ্কর বলে কি করবো বলো, এত হ্যান্ডসাম ছেলে হয়েও ওদের গার্লফ্রেন্ড নেই। ওদের কথা ছাড়ো, আমি তো দুজুর প্রেসিডেন্ট। আমার ঘাড়ে মাথা রেখে কেউ বলবে আরে তুমি কি পাগল, কেন এত চিন্তা করো, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। বলার মতো কেউ নেই, তো এসব কি করে সহ্য করি। শঙ্করের কথা শুনে মুক্তি সেখান থেকে নেমে যায়, কিন্তু সামনে প্রফেসরদের দেখে তার মনে পড়ে থিসিসের কথা। ফিরে এসে শঙ্করের কাঁধে হাত রেখে একটু আগে যেগুলো সে বললো সেগুলো বলতে থাকে। বেদ বলে ম্যাডাম ঘাড়ে মাথা রাখার কথা বলেছিল। মুক্তি একটা টুলে উঠে শঙ্করের কাঁধে মাথা রেখে খুব কিউট করে বলে আচ্ছা কেন এত চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে তো, আমি আছি। আর 14 ফেব্রুয়ারি ডেটটা না হয় আমার সঙ্গেই করো, চলো, এতে তোমার মনের ইচ্ছা পূরণ হবে আর আমার থিসিস বলো যাবে কিনা। শঙ্কর একটু হেসে বলে ম্যাডাম যদি একবার প্রেমে পড়ে যায় না, পুরো দিল্লি কিন্তু জ্বালিয়ে দেব। মুক্তি বলে সেটা তুমি আর দিল্লি জানো, আমি কাজ মনে করে করব, তুমি তোমারটা দেখে নিও। শঙ্কর বলে তার মানে কি প্রেম হওয়ার 1% চান্সও নেই? মুক্তি বলে না, চিন্তা করে দেখো এখন যাবে কিনা, রিস্ক নিবে, না হলে বলো তোমার মতো কত বসে আছে। শঙ্কর বলে ঠিক আছে চলো রিস্ক নিলাম। রিস্ক মানে তো বুঝেছেন, শঙ্কর মুক্তির সাবজেক্ট, সে তার ভিতর থেকে রাগ বের করে প্রফেসরদের দেখাবে আর শঙ্কর তাকে পটানোর চেষ্টা করবে। দুজনের প্ল্যান। ব্যাপার যেহেতু পটাপটিতে এলো, তো পিছনে একটা মিউজিক লাগিয়ে ক্যামেরা দুজনকে ফলো করে রাখে। এত সুন্দর মেয়ের সঙ্গে ঘুরছে, একটু তো ফিটফাট হতেই হবে, তাই না? মুক্তি শঙ্করকে তার ব্যাপারে জিগাই, সে যা বলে সেগুলো সে রেকর্ড করে নেয়। শঙ্কর তার মাকে খুব বেশি ভালোবাসতো, বাট ভালোবাসার জিনিস থাকে কই। লাইফে প্রথম কোনো মেয়ে তার ভালো লেগে যায়, তাই তার ভিতরের শঙ্কর বাইরে এসে নাচানাচি করছে। একদিন দুজন বাসে ওঠে, একটা ছেলে ইচ্ছে করে মুক্তির হাতে হাত রাখে, মুক্তি বুঝতে পারলে সরিয়ে নেয়, আর সেটা দেখতে পেয়ে শঙ্কর তাকে কেলানো শুরু করে। মুক্তি তাকে শান্ত করার চেষ্টা করে, ভাই থেমেও যায়, কিন্তু আবার গিয়ে কেলায়। মুক্তি এতদিনে কি কি শঙ্করের ব্যাপারে বুঝলো বা জানলো সেই থিসিসগুলো লিখছে। শঙ্কর জায়গায় কি লিখো সারাদিনে এত? মুক্তি বলে তুমি বুঝবে না, সব ইংলিশে। মানে শঙ্করের ইংলিশে একটু প্রবলেম আছে। আগে এটা নিয়ে সমস্যা ছিল না, কিন্তু এখন মেয়ে ইংলিশ পারে, সে পারে না, এটা কেমন হলো? ইংলিশ কোচিং সেন্টারে আসে। ম্যাডাম বলে লাইনে দাঁড়িয়ে ভর্তি হতে হবে। শঙ্কর বলে আরে তার বেশি সমস্যা নেই, সে শুধু ইজ, ইন, দা, অন এসব ঠিক করে দিলেই হবে। ম্যাডাম বলে পুরো দেশের একই সমস্যা, লাইনে করান। এরপর কেমন তাদের আরো কিছু খুনছুটি দেখিয়ে সময় পার করে। একদিন শঙ্কর মুক্তির পিছে পিছে যাচ্ছে, বেদ সাইডে টেনে নিয়ে বলে বেটা পিছে ঘোরাঘুরি করবি নাকি কিছু করবি? শঙ্কর বলে এগিয়েছে তো, অনেক দূর এগিয়েছে, আঙুল ছুঁয়েছি, চুল শুকেছি, একবার তো গালও ছুঁয়েছি। বেদ বলে বাবা বাবা, তো সামনে বসে একটু পুজো করিস নি? আবে এসব কে করে বে, কতদিন ভিতরের শঙ্করের নাচ দেখবি। শঙ্কর বলে তুই কি করে জানলি? বেদ বলে বেটা পাড়ার আন্টিদের পটানোর সময় আমার ভেতরেরটাও এমন নাচ, আমি জানি। এসব ছাড়, একটু ফান কর, সম্পর্কের মাঝে একটু ফান থাকতে হবে না? শঙ্কর বুঝতে পেরে মজা করে, হারামিরা তোরা ভালো হবি না, না চল ভাগ। পরের দিন মুক্তি শঙ্করকে নিয়ে প্রফেসরের কাছে যায়, মানে সে শঙ্করকে পাল্টিয়ে দিয়েছে এমন রিপোর্ট দিয়েছে। প্রফেসর শঙ্করের দিকে তাকালে তাদের মাঝে ইশারা শুরু হয়। বারবার ইশারা দিলে প্রফেসর যখন বোঝে না, শঙ্কর বলেই দেয় কি ম্যাডামকে খেয়ে দিয়েছেন না। মানে প্রফেসর সবসময় ম্যাডামের সঙ্গে থাকে, কলেজের সবাই জানে তাদের মাঝে কিছু চলছে, বাট কেউ বলে না। শঙ্কর আজ মুখের উপর বলে দিল, সবাই মজা নিচ্ছে, এরা তো রেগে যায়, বেয়াদব ছেলে কি কথা বলছে। শঙ্করের ফোন আসে, বেদকে নাকি একটা গাড়ি টক্কর মেরেছে কলেজের সামনে। শুনেই সে রেগে মেগে সেখান থেকে বের হয়ে যায়। প্রফেসর বলে এই তোমার নমুনা? তারা সাইন করে না। ম্যাডাম বলে বেটি ওই ছেলের পিছে পড়ো না, ও কিন্তু তোমায় সুযোগ নেওয়ার অপেক্ষায় আছে। কি হচ্ছে সব এডিটর? মুক্তি বলে তারা যেমন ভাবছে এমন কিছু না, সে সব প্রমাণ করে দিবে বলে বের হয়ে এসে দেখে শঙ্কর বাসের কন্ট্রাক্টর ড্রাইভারদের কেলাচ্ছে। মুক্তি থামায়, প্রফেসরকে ফোন করে বাইরে আসতে বলে, তারপর ড্রাইভারকে বলে শঙ্করকে মারতে। ড্রাইভার মুক্তির কথা মতো ভয়ে ভয়ে শঙ্করের গাল ছুঁইতেই সে তাকে পেটানো শুরু করে। মুক্তি থামিয়ে বলে সে কেন করছে, তাকে চুপ থাকতে হবে।
বারবার এমন হতে যখন শঙ্কর থামছিল না, মুক্তি আবার ধরে, প্লিজ শান্ত হও, আমার 3 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে, একটু শান্ত থাকো। শঙ্কর বসার ব্যবস্থা করতে বলে। মাঝ রাস্তায় দুজন বসে পড়ে। মুক্তি জিজ্ঞাসা, বলো তোমার কি সমস্যা, কেন এমন করছো? শঙ্কর বলে, এসব ভালো ছেলে সেজে অ্যাক্টিং করে থাকতে পারবো না আমি, আমার দ্বারা এসব হবে না, আমি বোর হয়ে গেছি, আমার ফান দরকার। প্রথমে মুক্তি বোঝে না, বারবার বলাতে মুক্তি বুঝতে পারে ফান মানে সে কি বুঝাতে চাইতেছে। মুক্তি রাজি হয়ে যায়, ঠিক আছে ফান করতে আমি রাজি, তুমি যা চাইবে তাই হবে, তুমি জাস্ট এখন এই ড্রাইভারের হাতে মার খাও। ওই যে প্রফেসর আসছে, চলো চলো চলো। ড্রাইভারকে আবার মারতে বলে, সে তো ভয় মারবে না। শঙ্কর বলার পর সে ঠাটিয়ে একটা চর মারে, শঙ্কর কিছুই বলে না। প্রফেসররাও দেখে। এই হলো কাহিনী। পরে মুক্তি শঙ্করকে নিয়ে লিটনের ফ্ল্যাটে আসে, রুম বুক করে, শঙ্করকে নিয়ে ভিতরে যায়। তারপর লুডো খেলতে সবে পাতাটা ওপেন করবে, শঙ্কর ঘাবড়ে যায়, আরে আরে কি করছো, জামা পরো। মুক্তি বলে, কেন, তুমি না ফান চাইলে, এসো। শঙ্কর বলে, না তুমি জামা পরো। মুক্তি বলে, আরে আসো, সমস্যা নেই, ফান করবে না, তুমি থাকো বলে শঙ্কর সেখান থেকে বের হয়ে যেতে লাগে। মুক্তি পিছিয়ে পিছিয়ে আসে, আরে কি হলো, হাওয়া টাইট হয়ে গেছে, ভয় পেয়েছো, ফান চাইলে এখন কি হলো? শঙ্কর ধুম করে ধরে বলে, তুমি না বললে তুমি জাস্ট কাজ করবে, আমি ভালোবাসার ট্রাই করব, তোমার কাজের জন্য তুমি জামা খুলতে পারো, কিন্তু আমি ভালোবাসার জন্য শার্ট খুলবো না। আমার তোমাকে আসলে এভাবে বলাই উচিত হয়নি, তার জন্য আমি সরি, আই অ্যাপোলোজাইজ। কি ইংলিশ ঠিক আছে? মুক্তি মাথা নাড়ে। শঙ্কর তার মতো যাচ্ছে, মুক্তি জাস্ট কি হলো এটা? সে তো ভাবেনি ছেলেটা এতটা ভালো। চুপচাপ তার সঙ্গে আসে, স্কুটিতে পেছনে বসে তার যে একটা রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি, মনে তো হচ্ছে শঙ্করকে তার একটু ভালো লাগতে শুরু হয়েছে, কি বলেন? তারপর থেকে শঙ্কর মুক্তির কথা মতো সবকিছু নর্মালি হ্যান্ডেল করার চেষ্টা করে। প্রফেসরের কাছে ক্ষমা চেয়ে গাড়ি ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট দেওয়ায়। মুক্তি ভাবেনি সে এমন কিছু করবে। পরের দিন মুক্তি শঙ্করকে তার বাপ মার ব্যাপারে জিজ্ঞাইলে শঙ্কর বলে সে বাবার জান, তার বাবা তাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু সে বাবাকে একটু বিরক্ত করে। মুক্তি তার মায়ের নাম জিজ্ঞাইলে শঙ্কর একবার এক একটা বলে, মানে তার মায়ের নামটা বলে না। মুক্তি সেভাবেই লিখে রাখে। একদিন বাসে যেতে অন্য মহিলাকে সিট ছেড়ে দেয়। মুক্তির লুক দেখে তো মনে হচ্ছে তার মত পাল্টে যাচ্ছে। মাঝে কলেজের ভোট হয়ে যায়, অবভিয়াসলি সেই জিতবে, বাট মুক্তির জন্য শঙ্কর তার পদ ছেড়ে সেই ছেলে রানা, যাকে শুরুতে দৌড়ে দৌড়ে পেটালো, তাকে এনে তার জায়গায় বসিয়ে দেয়। মুক্তি শঙ্করকে হাইফাই জায়গাতে নিয়ে যায়। শঙ্করের সেখানে ভালো লাগে না। মুক্তি বলে, তোমার ভালো লাগার কোথায়? শঙ্কর তাকে ফুটপাতে নিয়ে আসে, যেখানে সাধারণ মানুষ থাকে। এভাবে সময় পার করতে করতে ফাইনালি আবার মুক্তি তার থিসিস জমা দেয়, আর এবার প্রফেসর খুশি হয়ে সাইন করে দেয়, কারণ শঙ্কর অনেকটা পাল্টে গেছে। আর এর সঙ্গে মুক্তির শেষ হয়ে যায় পিএইচডি, সে হয়ে যায় ডক্টরেট। এটা তো তার জন্য খুশির ব্যাপার। মুক্তি খুবই এক্সাইটেড, সে অনেক খুশি, অনেক পরিশ্রম করেছে এই দিনটার জন্য, বাট সফলতা তো আসলো শঙ্করের জন্য। তাই স্যারদের কাছ থেকে বের হয়ে মুক্তি শঙ্করকেও ধন্যবাদ জানায়, জড়িয়ে ধরে সমানে আই লাভ ইউ বলতে থাকে, ধন্যবাদ তোমাকে, তোমার জন্য সব হয়েছে। শঙ্কর ধুম করে বলে, কাবেরী। হ্যাঁ, আমার মায়ের নাম কাবেরী বলেই শঙ্কর জোরে জোরে শ্বাস নিতে থাকে। আর দেখতে দেখতে তার মুড পাল্টে যায়, সে কাঁপতে থাকে, চোখ মিটি করতে করতে চোখ ভরে পানি চলে আসে। ছোট্ট বাচ্চা প্রচুর ভয় পেলে বা মাকে অনেকক্ষণ না দেখলে যেমন হিক পেড়ে পেড়ে কাঁদে, শঙ্কর তেমন কাঁদতে কাঁদতে বলে, যখন ক্লাস 10-এ ছিলাম, স্কুল থেকে ফিরে দেখি মায়ের বডিটা বারান্দায় রাখা হয়েছে, মা আমাকে ছেড়ে চলে গেছে। পাশের বাড়িতে আগুন লেগেছিল, 5 বছরের একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বাবা খুব চেষ্টা করেছিল, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। মা ছাড়া রাত কিভাবে কেটেছে আমি জানি। তারপর থেকে না আমার শরীর কেন জানি জ্বলতো, সবসময় জ্বলে, সবসময় মনে হয় আমি রেগে আছি, আমার পুরো শরীরে আগুন জ্বলছে। কিন্তু মুক্তির হাতের চুড়ি ধরে বলে, যবে থেকে তোকে দেখেছি, যতক্ষণ তুই পাশে থাকতিস মনে হয় জ্বলন কমে যায়, তুই আগুনের মাঝে বরফের মতো। দেখ, এসব কন্যা রাশির ছেলে হয়ে আমি চলতে পছন্দ করি না, বাট তোর জন্য, শুধু তোর জন্য আমি হয়ে যাব। তুই যেভাবে বলবি সেভাবে চলবো, যেমনটা বলবি তেমনটা হয়ে যাব। ভালোবেসে ফেলেছি তোকে ইয়ার, খুব বাজেভাবে ভালোবেসে ফেলেছি। মুক্তি কি বলে বুঝতে পারছে না। এর মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়, তার রিয়াকশনটা কনফিউজিং। শঙ্কর হয়তো ভাবছে মুক্তি কিছু বলবে, এর মাঝে পেছন থেকে ডাক আসে, মুক্তি। সে পেছনে ফেরে, মুক্তি, আবির বলেই সে দৌড় দেয়। চুরি তো শঙ্কর ধরে রেখেছিল, সেগুলো ফেটে পড়ে যায়। মুক্তি দৌড়ে এসে ছেলেটাকে জড়িয়ে ধরে। শঙ্কর জাস্ট এটা কি হলো? মুক্তি এখানে জড়িয়ে ওখানে আস্তে আস্তে শঙ্করের শ্বাসের গতি বাড়ছে। ক্যামেরা হাতে ধরলে আমরা দেখি তার হাত কেটে গেছে, শঙ্করের লক্ষ্যই নেই। ক্যামেরা বেশ কিছুক্ষণ এখানে রেখে সিন বর্তমানে আসে। ওই যে শঙ্কর তার অফিসারের রুম থেকে বমির কথা বলে দৌড় দিল, ওই দৌড়ে বাথরুমে এলো, নিজেকে শান্ত করার চেষ্টা করছে। এতদিন পর দেখা, তারপরেও এত রাগ, না জানি কি হয়েছে আগের ভাগ। মুক্তির অবস্থাও ভালো না, বমি কাশির সঙ্গে রক্ত আসে নাক মুখ দিয়ে। দুজন একসঙ্গে ওয়াশরুম থেকে বের হয়। মুক্তিকে দেখে শঙ্কর সেখান থেকে চলে যেতে লাগে। মুক্তি রিকোয়েস্ট করে, শঙ্কর দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে, প্লিজ। কফি শপে বসে একটু চুপ থেকে মুক্তি কথা শুরু করে, কেমন আছো? শঙ্কর কথা বলে না। মুক্তি আবার বলে, তুমি তো ইউপিএসসি করছিলে, এয়ারফোর্সে কি করছো? শঙ্কর আবারও কিছু বলে না, তার মুডে সে রয়েছে।
মুক্তি বলে, তোমার সিনিয়ররা তোমার ব্যাপারে আমার 3টা কথা বলেছে, আউটস্ট্যান্ডিং, আউটরেজাস অ্যান্ড আউট অফ হ্যান্ডস। সব তো ঠিক আছে, কিন্তু ফ্লাই করার কিছু রুলস থাকে শঙ্কর, সেগুলো ফলো করা সবার জন্য শঙ্কর বলে ওঠে, মিসেস মুক্তি। শঙ্করের মুখে নিজের নাম শুনে মুক্তি চেয়ে থাকে একটু। শঙ্কর বলে, প্যাট্রোলিং এরিয়ার মাঝে কোনো শত্রু দেখলে তাকে শুট ডাউন করা একজন সোলজারের দায়িত্ব। আমি তেজাস চালাই, কোনো মাল সামান বহন করা প্লেন নয়। তুমি এখানে কি করছো? হ্যাঁ। মুক্তি বলে, সেম অ্যাগ্রেসিভ, অ্যাংরি। তোমার এমন থাকতেই ভালো লাগে না? এমন স্বভাব তোমার পছন্দ? হ্যাঁ। শঙ্কর বলে, সেম, নিজের মতামত অন্যের ঘাড়ে রেখে প্রমাণ করা। ইউ আর স্টিল সাফারিং ফ্রম গড সিনড্রোম। চুপচাপ আমার পেপারে সাইন করে চলে যাও। বলে উঠে যেতে লাগে। মুক্তি থামায়, শঙ্কর তোমার সঙ্গে আমার কথা আছে, প্লিজ ওয়েট। শঙ্কর দাঁড়ায়, বাট কিছু বুঝে ওঠার আগে ধুমধাম শব্দ আসতে শুরু করে। শঙ্কর বাইরে দেখে ফটকা শুরু হয়ে গেছে। সে লাফ দিয়ে মুক্তির পাশে যাবে, তার আগে গ্লাস ভেঙে যায়। বাট শঙ্কর তাকে সেভ করে। একটু পর সে বাইরে গিয়ে একজনকে ভিতরে পাঠায় মুক্তিকে দেখার জন্য। সামনে দেখে অবস্থা খারাপ, সবকিছু তছনছ হয়ে গেছে। শত্রুরা আক্রমণ করেছিল। তাদের পাল্টা উত্তর দিতে বস সবাইকে রেডি হতে বলছে, শুধু শঙ্করকে বলছে না। শঙ্করের খুব খারাপ লাগছে, তার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, রাগ উঠছে, বাট কিছু করার নেই। ক্যামেরা শঙ্করকে ফলো করে আবার পিছে আসে। সেদিন মুক্তি কিছু না বলে তো চলে যায়। শঙ্কর যা দেখেছে তা ভুলতে পারছে না। অবভিয়াসলি তার মুড খারাপ। শঙ্কর একটা ফ্রেন্ড খবর নিয়ে আসে সেই ছেলেটার ব্যাপারে, যে তার নাম আবির, ছেলের বাবা আর মুক্তির বাবা ফ্রেন্ড ছিল, তারা বাইরে একসঙ্গে ছিল। তারপর পারিবারিকভাবে শঙ্করের মাথায় কিছু তো চলছে। মানে মুক্তি একবার আগে তো বলতে পারতো যে তার বিয়ে আছে বা বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? মাথায় কি চলছে সেটা বাইরে আসুক, ক্যামেরা মুক্তিকে দেখায় যে একটা পাবে এলো। এখানে ক্যামেরা সামনে নিয়ে আসে সে আবিরকে। মুক্তি তার সঙ্গে দেখা করতে এসেছে। মুক্তি আবিরকে বলে, তারা ছোটবেলা থেকে পরিচিত, একে অপরের সঙ্গে ভালো সময় কাটিয়েছে, ওটাই তো ভালো ছিল। এইসব বিয়ে শাদীতে সে জড়াতে চায় না, সে লাইফে আরো কিছু করতে চায়। এভাবে আবিরকে বুঝায়। আবিরও মুক্তিকে সাপোর্ট করে, ঠিক আছে সমস্যা নেই, এটা নিয়ে তুমি প্যারা নিও না। শঙ্কর বেদকে নিয়ে বের হয়। চোখ মুখ দেখে তো রাগান্বিত মনে হচ্ছে। আবির মুক্তিকে জিজ্ঞাসা, তো তোমার ডিগ্রির কি হলো? মুক্তি বলে, ও হলো অনেক ঝামেলা করে। বাহ, তাহলে ফাইনালি তোমার পিএইচডি শেষ হলো? মুক্তি বলে, কিন্তু শেষ করতে হয়েছে অনেক ঝামেলা করে, একটা ছেলেকে ইউজ করতে হয়েছে, প্রমাণ দেখিয়ে। তারপর ছেলেটাকে আমি যেভাবে পাল্টে দিয়েছি দেখার মতো ছিল। আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখলে তুমি বুঝতে পারতে। এখন তো ওর ভিতরে কোনো রাগ নেই, মাটি হয়ে গেছে। মানে শঙ্করকে নিয়ে খুব মজা নিচ্ছে। মুক্তি বলে, বাট কোনো মানুষের ছোটবেলার ট্রমা কতটা ব্যথার হয় সেটা আমি সেদিন ওর চোখে দেখেছিলাম, বুঝেছিলাম। আফসোস ওর জন্য আর কিছু করতে পারলাম না, বাট হ্যাঁ, যা করেছি ওটা নিয়ে ও ভালো থাকতে পারবে। ওদিকে আমরা দেখি শঙ্কর এখানেই এসেছে, রাগ করে ভিতরে আসছে। ভেদে ডেকে ঘোড়া দেখায় লাগবে কিনা। পরে দেখি দুজন মিলে গাড়ি থেকে পেট্রোল বের করছে। বোতল ভরে নিয়ে শঙ্কর পাবের ভিতরে তাদের টেবিলে এসে বসে যায়। শঙ্কর একটু মিউজিকের তালে তালে নিজেকে শান্ত করে নেয়, কারণ তার রাগ খুব উঠে আছে। বেদ মিউজিক বন্ধ করে সবাইকে চুপ করায়। শঙ্কর আবিরকে ধরে। আবির, না, গুড বয়, আমিও গুড বয়, কিন্তু তুই হয়তো ছোট থেকে গুড হয়েছিলি, আর আমি সবার নতুন নতুন হলাম। ও যখন আমার সঙ্গে থাকতো মনে হতো আমি ভালো, যখন থাকে না তখন ভুলে যাই আমি কি। গুড ব্যাড এসব আর পারছি না, তাই ফেরত দিতে এসেছি। পেট্রোল খুলে আবিরের গায়ে ঢেলে দিতে লাগে। সে চিল্লাচ্ছে বলে শঙ্কর এমন একটা ঝাড়ি মারে সে চুপ হয়ে যায়। আবির ভয় পাচ্ছে। মুক্তি অন্য ভাষায় আবিরকে শান্ত থাকতে বলে, সে কিছু করবে না, জাস্ট ভয় দেখাচ্ছে। কিছু পেট্রোল শঙ্কর তার গায়েও ঢালে। তারপর লাইটার অন করে। আবির তো ফাটছে। তো মিস্টার আবির, সবে ইংরেজি শিখতে শুরু করেছিলাম, আমিও বলতে পারি, বাট যাই হোক, ও যে ভাষায় বললো সেই ভাষায় ওকে বলে দাও যে এখানে বর দুইটা, ইচ্ছা তার কাকে বাছাই করবে। যদি তোকে বাছাই করে আমায় যেন আগুন লাগিয়ে দেয়। বলে উঠে যায়। মুক্তি আর কি বলবে? সে যা করেছে সেটা কি ঠিক ছিল? সিন বর্তমানে আসে। ব্লাস্টের জায়গা থেকে বাঁচিয়ে মুক্তিকে টেন্টে আনা হয়েছে, যেখানে অন্য সোলজারদের মাঝে একজন মুক্তিকে বলে, আপনি কি শঙ্কর স্যারের জন্য এসেছেন? একটু নরম ভাব রাখেন ম্যাম, শঙ্কর স্যার আমাদের জন্য হিরো। সে যখন ফ্লাই করে বর্ডারের এপারের লোকজনও ভয় করে, ওপারের লোকজনও। মুক্তি জিজ্ঞাসা, তার পরিবারের ব্যাপারে জানো? তার ব্যাপারে আর কি জানো? সোলজার বলে, তেমন কিছু না, পরিবার বলতে তেমন কেউ নেই হয়তো। একবার ড্রিঙ্ক করার সময় বউ বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখন বলেছিল বিয়ের চক্করেই নাকি জানোয়ার থেকে মানুষ, মানুষ থেকে জানোয়ার, অর্ধেক আইএস, পুরো পাইলট হয়েছে, অলমোস্ট বিয়ে হয়েছিল এমনটা বলেছিল। মুক্তি তো বুঝতেই পারছে কি ঘটেছিল। তার ভাবনা ভরা ফেসে ক্যামেরা ধরে রেখে সিন আবার পেছনে নিয়ে আসে। সেদিন শঙ্কর বারে ওসব বলে আসার 2 দিন পর মুক্তি শঙ্করের বাড়িতে আসে। বস্তির মাঝে বাড়ি। মুক্তি বড় লোকের মেয়ে, কষ্ট করে উপরে যায়। নক করলে বেদ দরজা খুলে দেয়। শঙ্কর তার বাবা মুক্তিকে দেখে একটু অবাকই হয়। বাবা তো চিনতে পারে না, বেদকে ইশারা করে। সে চুপ থাকে, তখন বুঝতে পারে হয়তো। বসতে দেওয়া হয়। মুক্তিকেও কাকু খেতে দেয়। মন না চাইতেও হয়তো প্লেটটা নিতে হয়। চামচ ঘুরাতে ঘুরাতে মুক্তি বলে, শঙ্কর, আমি কাজে এতটা ডুবে গেছিলাম যে তোমার ব্যাপারে আমাদের ব্যাপারে ভাবতেই পারিনি। দোষটা হয়তো আমারই ছিল। দেখো, আমি কি যেন বলতে চাই, অনেকবার চেষ্টা করে কিন্তু মন খুলে কথা বলতেই পারে না, বারবার থেমে থেমে যায়। শেষে মুক্তি বলে, তুমি কি আমার বাড়িতে আসতে পারবে বাবার সঙ্গে কথা বলতে? কাকু বলে, হ্যাঁ, কেন পারবে না, অবশ্যই পারবে, সমস্যা নেই। মুক্তি বলে, ঠিক আছে তাহলে তুমি এসো। বলে সে চলে যায়।
মেয়ে রাজি বিয়ের কথা বলতে বাড়িতে ডাকলো, সেই খুশিতে সবাই মিলে নাচানাচি শুরু করে। শঙ্কর তার মাকে ফিল করতে পারে। অনেক খুশিতে রাত পার করে পরের দিন শপিং টপিং করে নাচতে নাচতে রেডিমেডি হয়ে বিকালে চলে আসে শঙ্কর মুক্তিদের বাড়িতে। অনেক বড় বাড়ি। ঘুরতে ঘুরতে শঙ্কর এখানে এসে নমস্কার জানায় মুক্তির বাবাকে। এনাকে চেনেন? কলকাতার ভালো মানের একজন অভিনেতা তোতা রয় চৌধুরী। শঙ্কর তার নাম বলে। মুক্তি আসতে বলেছিল। ও বসো। এই মুক্তিকে ডাকো তো। তো তোমরা একে অপরকে ভালোবাসো না? কিছুদিন সঙ্গে থেকে বিয়ে শাদী করতে চাইছো, এই তো? গুড। মুক্তি আসে। তার বাবা জিগায় কোথায় পরিচয়, কবে থেকে সম্পর্ক, এখন সে কি করছে। শঙ্কর বলে সবকিছু। মুক্তির বাবা জিগায় তো কামাও কত? শঙ্কর চেয়ে থাকে। বেনিওয়াল বলে কলেজের প্রেসিডেন্ট ছিলে, এলএলবি করছো বুঝলাম, কিন্তু পেট পালতে কি করো? শঙ্কর মুক্তির দিকে তাকায়। এতক্ষণ তার বাবা নর্মালি কথা বলছিল, কিন্তু এবার তার রূপ বের হয়ে আসে। শঙ্করের বাবাকে ছোট করে কথা বলে। সে কি, তার ডিগ্রি কি? শঙ্করকে জিগাই। বাইরে বোর্ডে লেখা ছিল। শঙ্কর বলে সে লক্ষ্য করেনি। মুক্তির বাবা তাকে দেখে আসতে বলে। শঙ্কর উঠছে না বলে সে রেগে যায়। চল যা, দেখে আয়, তোদের জন্য তো বোর্ড লাগিয়েছি, যা। শঙ্কর বাইরে গিয়ে বোর্ডে দেখে আইএএস, জয়েন্ট সেক্রেটারি তার পদবি। দেখে এসে বলে মুক্তির বাবা আইএএস এর পাওয়ার বা তার মতো কত ছেলেকে সে রেখেছে হিসেব দেখায়। বলে তুমি জানো এ অবধি আসতে আমায় কি কি করতে হয়েছে? যখন এখানে এসেছি তখন বিয়ের কথা ভেবেছি, আর তুমি সোজা এখানে আসতে চাইছো? তুমি চাইলে আর আমার মেয়েকে আমি তোমার হাতে দিয়ে দিলাম। শঙ্কর বলে তো কার হাতে দিবেন? মুক্তির বাবা বলে যে আমার লেভেলের হবে। শঙ্কর বলে আপনার লেভেলে আসতে আপনি কি করেছেন? বেনিওয়াল হাসতে থাকে। শঙ্কর বলে আমার বিয়ের কথা চলছে, আপনার মজা মনে হতে পারে, আমি সিরিয়াস। বেনিওয়াল বলে এটাকে ইউপিএসসি বলে, যার 3টা ধাপ থাকে। তুই জাস্ট প্রিলিমসটা ক্লিয়ার করে আয়, কথা বলবো। শঙ্কর চেয়ে থেকে বলে ঠিক আছে, আমি জানি না কিভাবে কি করতে হয়, কখন ফর্ম উঠাতে হয়, বাট করব বলে উঠে যেতে লাগে। মুক্তি পিছে পিছে দৌড়ে আসে। শঙ্কর শোনো শোনো, তুমি কি পাগল হয়ে গেছো? প্রতি বছর 15 লাখ ছেলে মেয়ে অংশ নেয়, 1% প্রিলিমস পার করতে পারে না। এসব পাগলামি বন্ধ করো, তোমায় কিচ্ছু করতে হবে না। শঙ্কর বলে তোমার তো আমাকে গরিব মনে হয় না, তাই না? আমার বাবার হাতে মাখানো খাবার দেখে তোমার তো ঘেন্না লাগে না, তাই না? আমার ছোট রুমে তোমার তো শ্বাস বন্ধ হয়নি নাকি? আমি ওসব পাল্টাতে এসব করছি না, তোমার জন্য করছি। তোমার জন্য জানোয়ার থেকে মানুষ হয়েছি, মানুষ থেকে এটুকু করতে পারবো না? পাশ করে ফোন দিব, রিসিভ করো জাস্ট, বলে বের হয়ে যায়। আর এখানে মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর শঙ্কর বেদকে নিয়ে তার বাবার কাছে আসে। বলে সে ইউপিএসসি করতে চায়। ইউপিএসসিটাও ঠিক মতো বলতে পারে না, কি যাতা বলছে এই ছেলে। ইউপিএসসির ফুল ফর্মও যে বলতে পারে না, সে নাকি এক্সাম দিবে। কাকু বলে আমি একটা টাকাও দিতে পারবো না, তোরা কি করবি কর। শঙ্কর তার মতো করে বেদকে নিয়ে প্রস্তুতি শুরু করে। যেহেতু প্রথমবার এক্সাম দিচ্ছে, তাই কিছু বুঝে ওঠার আগেই পরীক্ষা শেষ হয়ে যায়। রেজাল্ট আর কি হবে। দ্বিতীয় বছরে গিয়ে একটু জায়গা ঘাট চেনে, কোচিং সেন্টার, বইয়ের দোকান, ছেলে মেয়ের ভিড়, এভাবে চলছে। প্রস্তুতি ছিল, বাট টাইমিং এবার সে মিলাতে পারেনি, যার কারণে দ্বিতীয় বছরও ফেল হয়ে যায়। এবার শঙ্কর বুদ্ধি করে ওই যে কলেজে দৌড়ানি দিয়ে পরে তার পদ ছেড়ে দিল, কলেজের টপার বয় রানা, তার কাছে যায়। যেহেতু সে ভালো স্টুডেন্ট, তার পরামর্শ গাইডলাইন শঙ্করকে রাস্তা দেখায়। রানা শঙ্করকে সব রকমের হেল্প করে। এবার কাকুও বুঝতে পেরেছে ছেলে সিরিয়াস, অনেক কষ্টে এক্সাম দেয়, আর এবার টাইম শেষ হওয়ার আগে খাতা জমা দিয়ে সে বের হয়। রেজাল্ট দেখার জন্য প্রত্যেকবার বেদে যেত, এবার সে নিজেই যায়। আর রেজাল্ট কি হয় সেটা দেখায় শঙ্করের বাবার কাছে এনে। কাকু কাজ করছিল, বৃষ্টি পড়ছে, শঙ্কর এসে নাচানাচি শুরু করে। কাকু বুঝতে পারছে না কি হয়েছে। শঙ্কর বলে বাবা বোর্ড বানাও, তোমার গেটের সামনে শঙ্কর গুরুকুল আইএএস এর বোর্ড ঝুলানোর সময় এসে গেছে। 1 বছরের মধ্যে তোমার ছেলে আইএএস হতে চলেছে, মানে সে প্রিলিমস পাস করেছে। এটা তো খুবই খুশির খবর। কাকু শঙ্করকে সেলুট দেয়। শঙ্কর বাবাকে জড়িয়ে ধরে খুশিতে ভাবছেলে ইমোশনাল হয়ে যায়। সিন বর্তমানে আসে। শঙ্কর সেই ভাবনার মাঝে আছে, একজন এসে ডাকে বস নাকি তাকে খুঁজতেছে। শঙ্কর মিটিং রুমে আসে। বস সবাইকে বুঝাচ্ছে কিভাবে কি কাজ করতে হবে। তারপর সবাইকে রুম থেকে বের করে দিয়ে শঙ্করকে ধরে, কে এমি, এখনো তোমার পিটিশনে সাইন কেন করেনি? তোমার ব্যাপারে সে সব জানে। শঙ্কর কথা কাটিয়ে দেয়। অফিসার রেগে যায়, আমি কিছু জানি না, জাস্ট তোমার সাইন নিয়ে এসো। এই সময় আমি আমার বেস্ট সোলজারকে লুকিয়ে রাখতে চাই না। তুমি বলো সে সাইন কেন করছে না। সিন আবার পেছনে আসে। পরীক্ষায় পাশ করায় কলেজের ছোট ভাইরা শঙ্করকে নিয়ে একটু মজা মস্তি করছে। বেদ শপিং করে নিয়ে আসে, কারণ আজ তারা মুক্তির বাড়িতে যাবে তার বাবার সঙ্গে কথা বলতে। তারা আসুক। এইদিকে আমরা দেখি মুটকির বাড়িতে কিসের যেন আয়োজন করা হয়েছে, অনেক লোকজন। মুটকি বলছে সে গত 3 বছর ধরে ইউএসএ পোস্ট ডক্টরেট করলো। সেখান থেকে সে ডিফেন্স ইনস্টিটিউট অফ সাইকোলজিক্যাল রিসার্চে আবেদন করেছিল। 2 দিন আগে তারা কল করে জানিয়েছে সে ইন্ডিয়ান ডিফেন্সে অ্যাজ এ সিনিয়র কাউন্সিলর হিসেবে জয়েন করতে পারবে। সবাই খুশি, এটা খুশির একটা খবর। এদিকে 3 জন আসছে মুক্তির কাছে বিয়ের খবর নিয়ে, তারাও খুশি। কাকু তো গুনগুন করে গান গাইছে, বাবা বলে ছেলে নাম করবে সেই গান। মুক্তি আরো বলছে যে আজকের এই অনুষ্ঠান শুধু আমার সেই সফলতার জন্যই না, আপনাদের জন্য আরেকটা নিউজ আছে। কি? গত 1 বছর হলো সে নাকি একজনকে ডেট করছে। অনেক আগে তার সঙ্গে পরিচয় ছিল, কিন্তু কখনো সেভাবে ভাবা হয়নি। পরে মনে ধরেছে। এরা গেটে হাজির। কাকু খুশি হয়ে পুলিশকে বলছে, আরে আমার বেটা আইএএস হতে চলেছে, আমাদের পথ আটকাবি? তুই ছাড়। মুক্তি নাম বলে, প্লিজ ওয়েলকাম মিস্টার জাসিদ শেরগিল, মাই জাসি।
চিনেছেন নাকি? ওই যে কলেজে মুক্তিকে জিজ্ঞেস করেছিল অফিস রুম কোন দিকে, সে দেখিয়ে দিয়েছিল, সেই জাসি। সে ইন্ডিয়ান নেভিতে আসে ডক্টর হিসেবে। মুক্তি জাসির ব্যাপারে আরো বলছে, ফোন কেঁপে ওঠে। কথা বলতে বলতে ফোনটা হাতে নিয়ে যখন ডিসপ্লের দিকে তাকায়, তার মুখটা শুকিয়ে যায়। সে ফোনটা আর ধরেই না। কার ফোন? সামনে আমরা দেখতে পারি শঙ্কর। সে সবকিছু দেখছে। শঙ্কর আবার কল দেয়, মুক্তি ধরে না, হা করে আছে। শঙ্কর বুঝতে পারছে কি হচ্ছে এখানে। সে তো একটু আগে এসে সবকিছু দেখেছে। মুক্তির বাবা সিকিউরিটিতে ডাক দেয়। কাকু আর বেদ শঙ্করকে টেনে নিয়ে যেতে লাগে। কাকু সরি বলে, আমরা চলে যাচ্ছি, কাউকে ডাকতে হবে না। শঙ্করকে টেনে নিয়ে যায়। মুক্তি দৌড়ে রুমে গিয়ে ল্যাপটপ ওপেন করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সাইডে গিয়ে দেখে শঙ্কর টপ 5 মাঝে রয়েছে। তার খুশি হওয়াতে আমাদের ভালো লাগবে নাকি কষ্ট পাওয়াতে ভালো লাগবে বুঝতে পারছি না। এরা চুপচাপ শঙ্করকে নিয়ে বাসায় চলে আসে। সবার মুড অফ। এমন কিছু হবে তারা বুঝতেও পারেনি। শঙ্কর পিছে পিছে যাচ্ছে। কাকু আর বেদ রুমে ঢোকার পর শঙ্কর কি করে, বাহির থেকে দরজাটা লাগিয়ে দেয়। মানে তারা যে তাকে থামাবে, ওখানে যেতে দিবে না। সে কি থেমে থাকবে? তাকে ইউপিএসসি করতে বলে ও ওদিকে বিয়ে করছে, শঙ্কর কিভাবে সহ্য করবে? বোতলের কেস নিয়ে মুক্তির বাড়িতে হাজির হয়। কি কি পড়েছে ইউপিএসসি করতে সেগুলো বলতে থাকে আর বোতলে ফাটিয়ে দেয়। আগুন লাগাতে হইচই শুরু হয়। শঙ্কর মণ্ডপ টণ্ডপ সবকিছু জ্বালিয়ে দেয়। একটু পর মুক্তি দৌড়ে এসে শঙ্করকে থামানোর চেষ্টা করে, বলে সে কি করছে, সবকিছু নষ্ট হয়ে যাবে, শঙ্কর থাম। শঙ্কর কি তার কথা শুনবে? জাসি এসে মুক্তিকে সরাবে। মুক্তি জাসিকে সাইড হতে বলে। জাসি, আমি ওকে চিনি, তুমি সাইড হও, আমি হ্যান্ডেল করছি, তুমি যাও। শঙ্কর বলে হুম পাজি, সে হ্যান্ডেল করতে পারবে, সে খুব ভালো হ্যান্ডেল করতে পারে। ফোন দিয়েছিলাম, উঠাসনি কেন বল? তোকে বলেছিলাম না ফোন উঠাতে? আমাকে কথা দিয়ে বিয়ের মণ্ডপ সেজে পালাতে চাইছিলি? বলেছিলাম না একবার প্রেমে পড়লে দিল্লি জ্বালিয়ে দিব? কর, হ্যান্ডেল কর এখন। মুক্তির বাপ পুলিশদের আসতে বলছে। যেহেতু আগুন ছড়িয়ে গেছে, এজন্য ফায়ার সার্ভিসের গাড়ি আসে। পরিবেশ একটু শান্ত হয়। ক্যামেরা ছাদে নিয়ে এলে দেখি মুক্তির শঙ্করকে ছাদে এনেছে, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। শঙ্কর বলছে, তোর সঙ্গে আমার কথা হয়েছিল কিনা বল। মুক্তি বলে, হয়েছিল। শঙ্কর বলে, হয়েছিল যখন তাহলে প্ল্যান পাল্টালি কেন? যদি পাল্টে যাবি তাহলে আমাকে বললি না কেন? বলুন যে কোনো ছেলের এখানে কেমন রিয়াক্ট করা উচিত? মুক্তি বুঝায়, তুই কি না শুনতে পারতিস? রিজেকশন মেনে নিতে পারতিস? গেছিলাম সেদিন তোর বাড়িতে না করতে, কিন্তু পারিনি। শঙ্কর বলে, তাহলে তোর বাপ যখন তোর সামনে চ্যালেঞ্জ দিল তখন কেন বললি না যে এসব করে লাভ নেই, পাশ করলেও আমার চান্স নেই? মুক্তি উল্টো শঙ্করকে বলে, আমি বলিনি তাতে কি, আমার জন্য তো আইএএস হতে পারলি না। দেখ তোর অবস্থানে এখন কই যায়। তোর বাপকে জিজ্ঞেস সে কেমন ফিল করে, বেদকে জিজ্ঞেস কর সে কেমন ফিল করে। ওই ছোট্ট একটা রুম, খাওয়া দাওয়ার কষ্ট, এসব কিছু। শঙ্কর গলা চেপে ধরে, তোকে কে বলেছে ওখানে আমার কষ্ট হয়? আমার গা থেকে যে গরিব গরিব গন্ধ লাগে সেটা তো তুই বলবি। আমাদের রুমে যে কষ্ট হচ্ছে সেটা তোর সহ্য হয়নি, সেটা তুই আগে বলতে পারতি। আমার বাবাকে নিয়ে, বেদকে নিয়ে চিন্তা করতে তোকে কে বলেছে? আমি কি কখনো বুঝিয়েছি আমার বাবার হাতের রান্না খেতে আমার ভালো লাগে না? মুক্তি প্লিজ আমাকে এই গরিব জীবন থেকে বের কর। কখনো বলেছি? আমার কি দরকার ছিল এসবের? মুক্তি বলে, শঙ্কর তুই অনেক বড়। শঙ্কর রেগে যায়, আরে আমার না বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বড় হতে হবে, টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমার এসব কোনো কিছুই চাই না রে মূর্খ মহিলা। আমি যখন যা কিছু করেছি সব কিছু তোর জন্য করেছি, তোর ভালোবাসার জন্য করেছি। মুক্তি বলে, আমার মাঝে ভালোবাসা খুঁজিস না শঙ্কর, আমরা অনেক আলাদা। না আমি তোকে বুঝতে পারি, আর না তুই আমাকে বুঝতে পারি। শঙ্কর বলে, আচ্ছা ছাড়, তুই আমাকে শুধু বল, কখনো 1 মিনিটের জন্যও কি কখনো আমাকে ভালোবাসিসনি? মুক্তি বলে, না। এখানে আর কিছু বলার আছে? শঙ্কর চুপচাপ বসে পড়ে। মুক্তি গিয়ে বোঝানোর চেষ্টা করে পাগলামি না করতে। শঙ্করের মাথা ঘুরছে, গা জ্বলছে, আমি আর সহ্য করতে পারছি না মুক্তি, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। মুক্তি জড়িয়ে ধরে, শঙ্কর প্লিজ শান্ত হ। শঙ্কর বলে, আমাকে গুলি কর, নয়তো বুকে জড়িয়ে নিয়ে, আর নয়তো চল দুজনেই ছাদ থেকে লাফ দেই। আমি আর পারছি না। মুক্তি বলে, আমি সব কিছুই করতে পারবো না শঙ্কর, খুব বেশি হলে আমি তোর সঙ্গে কাঁদতে পারবো। ওদিকে যাচ্ছি, মুক্তির বাবা, পুলিশ সবাই হাজির, গেট লাগানো। একটু শান্ত হয়ে শঙ্কর উঠে যেতে লাগে। মুক্তি বলে, ওদিকে যাস না, পুলিশের ওখানে রয়েছে, সামন দিয়ে যা। শঙ্কর বলে, তোর কি কিছু যায় আসে তাতে? মুক্তি বলে, না। শঙ্কর বলে, সেম টু ইউ, আমারও কিছু যায় আসে না। বলে গিয়ে গেট খোলে, আর পুলিশ এসে তাকে পেটানো শুরু করে। মারতে মারতে শঙ্করকে টেনে নিয়ে যায়। শঙ্কর যেতে যেতে জাস্ট একবার লুক দেয়, মাথা ফেটে গেছে, রক্ত পড়ছে, ধরে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে পুড়ে যাওয়া সবকিছু ঠিক করা হচ্ছিল। শঙ্করের বাবা আসে মুক্তির বাবার কাছে, যারা শঙ্করকে ছেড়ে দেয়, ক্ষমা চাইতে থাকে। তাদের বংশে এমনটা প্রথমবার হয়েছে যে ছেলে হাত ছাড়া হয়েছে। বংশের কথা শুনে মুক্তির বাবা মজা নিতে থাকে, তাদের মতো লোকদের আবার বংশ কিসের? কাকু বেনিওয়ালের পায়ে ধরে, স্যার আমার ছেলেকে। বেনিওয়াল বলে, নো ড্রামা, নো ড্রামা, একদম ড্রামা করো না। একজন বাবা তার মাথা নত করে দিয়েছে আরেক বাবার পায়ে, তার কাছে এটা নাকি ড্রামা মনে হচ্ছে। ভিতরে মুক্তি জাসিকে নিয়ে বসেছে, বলছে বড্ড ড্রামাটিক ভালোবাসা ছিল ওর, এমন ভালোবাসাতে আমি ভয় পাই, সেখানে কিভাবে সামনে এগোবো? এই জন্য আমি বাবাকে বলেছিলাম কিছু একটা বলে ওকে পাঠিয়ে দিতে, ও যে পাশ করে আবার ফিরে আসবে কে জানতো? জাসি বলে, এখন তো জানতে পেরেছো, কাল ও যা করে দেখালো তাতে এটা তো বুঝতে পারলাম ও যা ইচ্ছে করতে পারে তোমার জন্য। তোমার কি মনে হয় না তোমার ওকে সরি বলা উচিত? মুক্তি যেন আকাশ থেকে পড়লো, সরি বলবো আমি? 3 বছর পরও এলো, একবার মাঝখানে খোঁজ নেয়নি, এটা কেমন হলো? জাসি বলে, যাই হোক না কেন আমার মনে হয় তোমার ওর সঙ্গে কথা বলা উচিত। মুক্তি বলে, অমন মানুষের সঙ্গে কি কথা বলতে পারে? পেট্রোল নিয়ে ঘুরছে দেখছো না, কি বলবো ওকে গিয়ে? আরে উগান্ডার মহিলা জায়েদ খান,
ভালোবাসে তোকে, তোর জন্য যদি এত কিছু করতে পারে তোর কথা শুনবে না? যা একবার গিয়ে কথা বল। যাক, এদিকে কাকু লেগেই আছে, মুক্তির বাবা অনেক অপমান করে, কথা শোনায়, তাতেও ক্ষান্ত না হয়ে বলে ক্ষমা চাইতে হবে এখানকার সব ওয়ার্কারের পায়ে ধরে যারা যারা কাজ করছে, কারণ তার ছেলের কারণে নাকি সবার কাজ বেড়ে গেছে, সবাই কষ্ট করছে। মুক্তি জাসিকে বলছে চলো আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, আমি এমন ছেলেদের সাইকোলজি বুঝি, এরা একবার কাছের মানুষকে লাল শাড়িতে দেখলে শান্ত হয়ে যাবে, চলো 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 বিয়ে করে ফেলি। জাসি বলে ঠিক আছে করবো, তুমি আগে শান্ত হও। কাকু সবার পায়ে ধরে ক্ষমা চাইছে, এ অবধি না হয় মেনে নিন, কিন্তু পা ধরতে ধরতে মুক্তি বাইরে আসতে তার পায়েও পড়ে, এটা সব থেকে খারাপ লাগে। মুক্তি কিছু বলবে তার বাবা রেগে যায়, সে কিছু বলতেই পারে না। কাকু মুক্তির কাছেও ক্ষমা চাইতে লাগে, আরে আহম্মক মহিলা, এমন মানুষকে ছোট করে তুই কি করে খুশি থাকবি? সবার থেকে ক্ষমা চাওয়া শেষ তো মুক্তির বাবা বলে অমুক জায়গায় তোর ছেলে আছে, যা নিয়ে যা, যা তাদের যা, তোদের বাপ ছেলেকে যেন আর আমি দিল্লিতে না দেখি। কাকু তাড়াহুড়ো করে সেখান থেকে থানায় আসে। এফআইআর করা হয়নি, কিন্তু তাকে অনেক মেরেছে, মেরে মুড়ে বাইরে ফেলে রেখেছে। কাকু দেখে তো ভিতরটা ফেটে যাচ্ছে, ধরে বাইরে আনে, ঠিক মতো হাঁটতে পারছে না শঙ্কর। কাকু আমনে স্কুটিতে বসিয়ে নিজের সঙ্গে বেঁধে নেয় আর বলে ছোটবেলায় প্লেন তোর খুব পছন্দ ছিল বেটা, তুই প্লেন দেখে যে খুশি হতি, তোর মা আর আমি সেই খুশি ফিল করতাম। তখন থেকে মনে মনে আমাদের দুজনেরই ইচ্ছে ছিল তোকে প্লেন চালাতে দেখার, খুব ইচ্ছে ছিল একদিন আমরা সবাই মিলে প্লেনে চড়বো, তুই সাহা সাহা করে নিয়ে যাবি, আমি বলবো আরো জোরে, তুই জোরে জোরে চালাবি। বলতে বলতে কাকু বাইকের পিক আপ টানতে থাকে সমানে, আর এক সময় কি যে হয় এখানে এসে চটকে পড়ে যায়। লোকজন ছুটে আসে, কি হলো, কাকু উঠছে না। একটু পর শঙ্কর উঠে কাকুকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সাড়া নেই। বাবা বলে চিল্লাচ্ছে, সাইডে গিয়ে পানি নিয়ে আসে, ছিটিয়ে দেয়, তাতেও কাজ হয় না। বারবার ডাকতে থাকে, বাবার আর সাড়া নেই, উঠছে না। লোকজন শঙ্করকে ধরে নিয়ে যায়, সে সমানে চিল্লাচ্ছে বাবা। অন্য লোকজন চেক করে দেখে সে আর বেঁচেই নেই। চোখের সামনে শঙ্করের দুনিয়া অন্ধকার, একদম চুপ হয়ে যায় সে। রাত পার হয়ে পরের দিন শঙ্কর বাবাকে গাড়িতে উঠায় কাশিতে নিয়ে যাওয়ার জন্য। পেছনে ফাহিম আব্দুল্লাহর মিউজিকে ক্যামেরা শঙ্করকে ধরে রাখে। কঠিন, পুরো পরিবেশ পাল্টে গেল। একদিকে একজন বাপের দেহ নিয়ে কাশিতে যাচ্ছে সেচ কাজ করতে, অন্যদিকে আরেকজন রেডি হচ্ছে বিয়ের সাজে সাজতে। একজন চুপচাপ কষ্টের বোঝা নিয়ে যাচ্ছে, আর একজন সবার সঙ্গে তাল মিলিয়ে নাচের স্টেপ মারছে। ক্যামেরা দুই পাশে সিনই দেখাচ্ছে। সব রসম শেষে বডি জ্বালানো হয়। তারপর যে রসমগুলো ছিল শঙ্কর সেগুলো করছে। এখানে এন্ট্রি মারে মুভির অন্যতম কঠিন ক্যারেক্টার মোহাম্মদ জিসান আয়ুব, অর্থাৎ পণ্ডিতের। পণ্ডিত নাম জিগাই, বেদ কাকুর নাম বলে। পণ্ডিত বলে সে না, যে মরতে চলেছে তার নাম কি? কঠিন। শঙ্কর বলে তার নাম। পণ্ডিত বলে বাহারে উপরওয়ালা তোর লীলা বোঝা দায়, যে সবকিছু সারতে চায় সে না আর মুক্তি পায়। মুক্তি নাম না? শঙ্কর অবাক, সে কি করে জানলো? পণ্ডিত বলে পাবি না, এই জন্মেও না, ওই জন্মেও না। বন্ধু ছিল আমার, এই ঘাটে আমরা একসঙ্গে কত তাণ্ডব করেছি। ভালোবাসার চক্করে নিজের হাতে আমি তার আস্তিয়ে ভাসিয়ে দিয়েছি। শঙ্কর কাঁদতে কাঁদতে বলে আমি আর পারছি না, আমাকে বাঁচান এই যন্ত্রণা থেকে। পণ্ডিত বলে এই যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নেই, কিন্তু ঘুরিয়ে দিতে পারবি, চল। বলে শঙ্করকে টেনে নিয়ে যায় তার বাবার পোড়া দেহের কাছ থেকে দেখাতে। দেখে আরো জল। শঙ্করের অ্যাক্টিং অস্থির। পণ্ডিত বলে মরতে চাস মরবি, কিন্তু এমন মরণ মর যেন মুক্তি তোর পিছে পিছে ঘোরে। শঙ্কর, আমায় স্বীকার করো। কেউ নেই তো কি হয়েছে, তোর মতো অনেকের শেষ কাজ করেছে এই গঙ্গা ঘাট। ভিতরে সাহস মোটিভেশন দিয়ে মাথায় হাত বুলিয়ে পণ্ডিত সেখান থেকে চলে যায়। ক্যামেরা পণ্ডিতকে ফলো করে সিন পরের দিন সকালে বিয়ের বাড়িতে নিয়ে আসে। কাল অন্য রসম ছিল, আজ বিয়ে তারই পূর্ব প্রস্তুতি চলছে। মেয়েকে হরুন বাগানো হচ্ছে, একটু পর বিয়ের সাজে সাজানো হবে। মেয়েকে দেখে তো খুশি মনে হচ্ছে, কিন্তু খুশি মুখটা শুকিয়ে যায় যখন দেখি আমরা সামনে শঙ্কর আসছে। পা খোরাতে ভেতরে আসে। সবাই যে যার মতো বিজি। মুক্তির বাবা ফোনে কথা বলতে সাইডে গেছে। শঙ্কর মুক্তির সামনে এসে খাড়ায়, পেছন থেকে একটা বোতল বের করে। আশপাশের মানুষ ভাবে অন্য কিছু। শঙ্কর বোতলের পানি মুক্তির গায়ে ঢেলে দেয়, তারপর বলে বাবাকে পড়াতে বানারস গেছিলাম, আসার সময় ভাবলাম তোর জন্য একটু গঙ্গা জল নিয়ে আসি। নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, পুরনো পাপ তো আগে ধুয়ে নে। মন থেকে মহাদেবের কাছে প্রার্থনা করেছি তোর জন্য, ও বড় হলা করুক, তোর একটা ছেলে সন্তান হোক, বড় হয়ে সেও আমার মতো কাউকে ভালোবাসুক, যেন বুঝতে পারিস প্রেমের আগুনে যে পড়েছে সেও কারো না কারো ছেলে ছিল। বলে হাত উঠিয়ে আশীর্বাদ করে চুপচাপ চলে যায়। মুভির বেস্ট সিন। মুক্তির তো কলিজা চিড়ে যাচ্ছে, কি হলো এটা? দৌড়ে রুমে গিয়ে কাঁদতে লাগে, বদলানি থেকে মারতে হয়। এই দুইটা কথায় মুক্তিকে আর সারা জীবন ঘুমাতে দেবে না। কঠিন না? কঠিন। একটু পর বিয়ের কার্যক্রম শুরু হয়। দু এক পাক ঘুরতেই মুক্তির অবস্থা খারাপ, সে আর সামনে এগোতে পারছে না, পা নড়ছেই না। তার বাবা বুঝতে পারে, পরে জেসিও বুঝতে পেরে গেট খুলে দেয় হাসি মুখে। বেচারা দুজনের মাঝে ফেসে গেছে। মুক্তি বিয়ের আসর ছেড়ে দৌড় দেয়। শঙ্করের বাড়িতে আসে, কিন্তু লাভ কি? বাড়িতে বড় তালা ঝুড়ছে। তাহলে শঙ্কর কই? শঙ্কর কোনো এক ছাদে বসে নিজেকে শেষ করার চেষ্টা করছে, কিন্তু সাহস পাচ্ছে না। তখন উপর দিয়ে ঘুরে যায়, আর শঙ্করের বাবার কথা মনে পড়ে। সে বলেছিল তার খুব ইচ্ছে ছিল শঙ্করকে প্লেন চালাতে দেখার। ব্যাস, সিন কাট করে কয়েকদিন সামনে নিয়ে আসে। মুক্তি রোজ শঙ্করের ফোন ট্রাই করে, তার বাড়ির সামনে পড়ে থাকে সব সময়, কিন্তু খোঁজ পায় না।
টেনশন, কষ্ট, অপেক্ষা, আফসোস মুক্তিকে ডাবের পানি, সিগারেটের কঠিন আসক্ত বানিয়ে নেয়। ওদিকে শঙ্কর সবকিছু চেপে রেখে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমিতে ভর্তি হয়ে তার গোলের দিকে এগোচ্ছে। মুক্তি এখন নিজেকে কষ্ট দিচ্ছে, আর শঙ্কর কঠিন ট্রেনিং এর মাঝে নিজের কষ্টগুলো ভুলে থাকার চেষ্টা করছে। মুক্তি সেই সময় যে শঙ্করের ভয়েস রেকর্ড করেছিল সেগুলো শুনে শুনে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তাতে কি আর কাজ হয়? মুক্তি আস্তে আস্তে পুরো নেশার মাঝে ডুবে যায়। শঙ্কর ট্রেনিং শেষ করে সামনের দিকে যায়। মুক্তি তার কাজে জয়েন তো করেছে, কিন্তু অতিরিক্ত পানি খাওয়ার কারণে যা হবার লিভারের প্রবলেম হয়, তাতেও যখন সে সাবধান হয় না, কয়েকদিনের মাঝেই প্রবলেম বেড়ে যায়, তাকে হসপিটালাইজ হতে হয়। মেয়ের এমন অবস্থা দেখে বেনিওয়াল স্ট্রোক করে। এমন বড় লোকদের জীবন তো এমন নয়, সারা জীবন রুলস কঠিনভাবে চলবে, শেষ বয়সে এসে স্ট্রোক করবে। যাক, জাসি সেই সময় থেকে তাদের পাশে ছিল। বেনিওয়াল, মুক্তি, বাপ মেয়ে দুজনেই হসপিটালে। শঙ্কর পৌঁছে তার লক্ষ্যে, সিনাসে বর্তমানে। শঙ্কর অফিসারের কাছ থেকে বের হয়ে দৌড় দেয়। মুক্তিও টেন্ট থেকে বের হয়ে যেতে যেতে শঙ্করের রুম দেখতে পেয়ে ভিতরে ঢোকে। আশপাশ সবকিছু ভালো করে দেখছে। একটু পর শঙ্কর আসে। মুক্তি, আমার উপর দয়া দেখাস না, সাইন করে দে। মুক্তি হেসে বলে, তোর উপর কি দয়া দেখাবো? করুণা তো আমার মেয়েদের জন্য হচ্ছে। মেয়েরা সবসময় রাজকুমারের স্বপ্ন দেখে। রাজকুমার পাওয়ার পর মনে হয় সাধারণ ছেলেটার ঘামে যে ভালোবাসা ছিল রাজকুমারের সুগন্ধে সেটা নেই। রাজকুমার খোঁজা মেয়েটা মজদুরের ভালোবাসা মিস করে। এই অব্দি তো ডায়লগ কঠিন ছিল, কিন্তু হাসির কথা এর পর শুনুন মুক্তি কি বলে। মুক্তি শঙ্করের কাছে এসে বলে, শঙ্কর, আমি যদি বলি তোকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি, তাহলে কি হাসি পাচ্ছে না? সেম আপনাদের মনে যেমন ভাবনা এসেছে, শঙ্করও তেমনই হেসে ওঠে। অনেকক্ষণ হাসার পর বলে, চল, মদ খেয়েছিস, আবল তাবল বলিস না। মুক্তি বলে, মদ কেন? পেট্রোলও তো খেয়েছি, তারপরেও তো মরিনি। কত চেষ্টা করলাম মরার জন্য, পারছি না তো। শঙ্কর বলে, তো মরে যা, মর না হয় বেঁচে থাক, আমার কোনো সমস্যা নেই, জাস্ট পেপারে সাইন করে দে। মুক্তি বলে, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই শঙ্কর, বাকি এই সাইন এটা আমি কখনো দিব না। শঙ্কর চোখ বড় বড় করে সামনে আসে। মুক্তি, আমি ক্ষমা, ভালোবাসা, মায়া এসবের মুডে নেই, আমি যুদ্ধের মুডে আছি, তাড়াতাড়ি সাইন করে দে। মুক্তি দিবে না। ওদিকে বস প্ল্যান করছে কিভাবে কি করা যাবে। এর মাঝেই খবর আসে পাকিস্তানের সেনারা একটা নেভি জাহাজ বিজয়, যার নাম, সেটা ঘেরাও করে ফেলেছে। এখানে শঙ্কর বিরক্ত হয়ে মুক্তিকে জিগাই, তুই কি চাস বলতো? মুক্তি বলে, আমি চাই তুই জাহাজ নিয়ে যাস না, গেলে বাঁচবি না। শঙ্কর রেগে যায়, আরে তো বেঁচে থেকে কি করব? আমি তো মরতেই চাই। আমার খাবারে এখন রক্ত হয় না, ঘেন্না তৈরি হয়, রক্তে রক্তে যুদ্ধ মিশে গেছে, আমি বাস উঠতে চাই। মুক্তি বলে, তুই বেঁচে আছিস বলেই তো আমি মরতে পারছি না, দেখ আমার অবস্থা। লেবার কাজ করা বন্ধ করেছে, হাত পা ফুলে গেছে, রগে রগে বিষ ভরে গেছে, নাকে মুখে রক্ত আসে। আমি 9 মাসে প্রেগনেন্ট, নিচু হতে পারবো না, তারপরেও তোর পায়ে পড়ছি, দয়া করে তুই যাস না, তুই উড়িস না, প্লেন নিস না শঙ্কর, প্লিজ। শঙ্কর বলে, এমন করিস না, এমন করিস না, ওট ওট বলছি। আর চুপ কর। যেদিন পুলিশ আমায় ধরে নিয়ে গেল, মারতে মারতে আমার পায়ের হাড় বাঁকিয়ে দিল, আমি হাঁটতে পারলাম না, প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছিল, এক চোখে কিছু দেখতে পারিনি। আমিও তোকে অনুরোধ করছি মুক্তি, আমাকে মাফ করে দে ভাই, ছেড়ে দে আমায়, আমি যেতে চাই। আমার মন উঠে গেছে এই মনহুস নির্লজ্জ ভালোবাসা থেকে, আমি বাস উঠতে চাই। তুই চাস আমি তোকে মাফ করে দিই? ঠিক আছে, মাফ করে দিলাম, চল সাইন করে দে, আমি এখান থেকে যেতে চাই। মুক্তি বলে, আমার লিভারের সমস্যা, মাথায় না। আমি জানি আমি তোকে ভালোবাসি আর নাই বাসি, এখন তোর কিছু যায় আসে না। আমি তো তোর কাছে অন্য কিছু চাইতে এসেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। বলে যখন শঙ্করকে ধরতে যায়, শঙ্কর লক্ষ্য করে তার 2 হাত রক্তে মেখে গেছে। শঙ্কর একটু ভয় পেয়ে যায়। মুক্তি বলে, ভয় পাস না, আমাদের সম্পর্ক রক্তের থেকে কম কিসের ছিল। শঙ্কর, প্লিজ আমার বাচ্চাকে সামলাই। আর শঙ্কর মুক্তিকে উঠিয়ে নিয়ে হসপিটালের দিকে দৌড় দেয়। পেছন থেকে অফিসার ডেকে বলে, শঙ্কর, বিজয় ঘেরাও করা হয়েছে, কোনো উপায় নেই, তুই ছাড়া দোস্ত, তোকে লাগবে দোস্ত, যে করেই হোক সাইন করা। শঙ্কর মুক্তিকে নিয়ে ক্যাম্পের হসপিটালে আসে, ব্যস্ত হয়ে গেছে, কে কোথায়, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। রক্ত পড়া দেখে তার তো হুঁশ নেই। মুক্তি সমানে ডাকছে, শঙ্কর তুই আমার কাছে আয়, আমার কাছে, আমার কিচ্ছু হবে না। শঙ্কর রেগে যায়, চুপ কর ইডিয়েট, পেটের ভিতরে একজন আছে এটা জেনেও কেন এত খেয়েছিস? মুক্তি বলে, ওর কিচ্ছু হবে না, ও জাস্ট আমার পেটে থাকে, কিন্তু সাহস নেই তোর ভাগের। তোর একটা কথাও রাখতে পারিনি, ভাবলাম তোর বদদোয়াটাই না হয় রেখে দিই। তোর অপেক্ষায় নেশা বাসা বাঁধে। বাবার অবস্থা ভালো ছিল না, বারবার বিয়ের কথা বলছিল, কাকে করব? এক জাসি ছিল যে সব জানে, তাই ওকেই করলাম। জাসি অনেক নিষেধ করেছে বাচ্চা না নিতে, আমিও শুনিনি। আর দেখ তোর বদদোয়া কেমন কাজে লেগেছে, আমার ছেলেই হতে চলেছে। তুই আমার ছেলেটাকে একটু দেখ শঙ্কর, ওকে তোর কাছে রেখে দে। কেবিনে রাখার পর শঙ্কর একটু শান্ত হয়ে বলে, দেখ মুক্তি, আমি নিজেই নিজের যোগ্য না, তোর ছেলের কি খেয়াল রাখবো? তুই ওর বাপকে ডাক। মুক্তি বলে, যাচ্ছে সেই জাহাজই আছে যেটা ঘেরাও করা হয়েছে বিজয়, ও মনে হয় না আর ফিরতে পারবে, তুই গেলে তুইও বাঁচবি না, আমার ছেলের কি হবে? নাসরা শঙ্করকে সাইড করে দেয়। শঙ্কর পড়ে যায় মহা ঝামেলায়। মুক্তি, ও আমার কাছে থাকলে নর্দমার পোকা হয়ে যাবে। মুক্তি বলে, আমি সেই নর্দমার পোকাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস্ট সোলজার হতে দেখেছি, প্লিজ রাখ না আমার ছেলেটাকে তোর কাছে। কেমনটা লাগবে বলুন? যে রাগ, যে জিদ মুক্তির পর ছিল, এই পরিবেশে কি সেসব মানায়? মন কি সায় দিবে তার থেকে বদলা নিতে বলুন? অনেকটা ভেবে শঙ্কর বলে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোর ছেলে একা বড় হবে না, তুই সাইন কর, চল সাইন কর, আমি দেখবো তোর ছেলেকে।
শঙ্কর যখন কথা দিয়েছে সে কথা রাখবে, মুক্তি এটা খুব ভালো করেই জানে। তো এবার সে সাইন করে দেয়। শঙ্কর শেষবারের মতো মুক্তির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বের হয়ে যায়। লেটার নিয়ে এসে বসকে দেয়। বস বুঝতেই পারছে কি হতে চলেছে আজ। মুক্তি শঙ্করকে ফিল করে, আর শঙ্কর রেডিমেডি হয়ে প্লেনে উঠতে যেতে যেতে মুক্তিকে ফিল করে। এই সময় তার বাবা থাকলে কেমন করতো সেই ফিল করে। সবার থেকে বিদায় আদায় নিয়ে শঙ্কর ফ্লাই করে। মুক্তি শঙ্করের ঘরে রয়েছে। একসঙ্গে 4 জন রওনা দেয়। শঙ্কর লিড করে, বাকিদের ডান বামে পাঠিয়ে এসে সাঁ করে একেবারে নিচে আসে। নিচ দিয়ে গিয়ে একটা জাহাজ শেষ করে দেয়। আর এই যে এখানে রয়েছে জাসি, মানে এই জাহাজটা শত্রুরা ঘেরাও করে রেখেছে। নেভির ডক্টর সে এখান থেকে লক্ষ্য করছে যে একটা সোলজার জানের পরোয়া করছে না, কিভাবে তাদের বাঁচানোর চেষ্টা করছে। তো লম্বা ফাইট সিন চলে। শঙ্কর সব জাহাজকে শেষ করতে করতে শেষের 2টা বাকি থাকতে তার প্লেনে সমস্যা দেখা দেয়। তাকে যারা সাপোর্ট দিচ্ছিল তারা সংকেত দেয়, বাট শঙ্কর কি সেসব শুনবে? সে অমনে আরেকটা সাইজ করে, বাকি থাকে আর একটা। ততক্ষণে শঙ্করের প্লেনের অবস্থা খারাপ হয়ে গেছে, কোনো হাতিয়ারও নেই। মুক্তি প্রেসার দিচ্ছে বাচ্চার জন্য। তখন আমাদের দেখায় শঙ্কর যাওয়ার আগে মুক্তিকে বলেছে যদি আমি না ফিরি ওর বাপ অবশ্যই ফিরে আসবে। শঙ্করের সঙ্গে অন্য সবার কানেকশন বন্ধ হয়ে যায়। শঙ্কর প্লেন একেবারে উপরে নিয়ে ধুম করে আবার নিচের দিকে ঘুরে নেয়। তার কি প্ল্যান একটু পর আমরা বুঝতে পারি, তার আগে জেসি বুঝতে পারে। আর একটা জাহাজ বাকি, শঙ্কর ছেড়ে দেবে কি করে? সে তার প্লেন সেদিকে করে নিয়েছে, মানে নিজের হাতে মৃত্যু স্বীকার করা আর কি। শেষ সময় শঙ্কর জেসিকে মিন করে বলে, এবার আমার বিদায়ের পালা দোস্ত, আমায় যেতে হবে। তো ছেলেকে বলে দিস শঙ্কর কখনো ভালোবাসা থেকে পিছু পা হয়নি, ওর মা কখনো মন খুলে ভালোবাসেনি। এখানকার এই ডায়লগগুলো উফ, অস্থির। শঙ্কর বলছে ভালোবাসার মতো সাহস রাখা আমাদের জেনারেশনের শেষ। এর পরের জেনারেশন অনেক বড় বড় কাজ করবে, কিন্তু ভালোবাসতে পারবে না। তোর ভালোবাসায় আরো জ্বলতে চেয়েছিলাম মুক্তি, কিন্তু উপরওয়ালার প্ল্যান বুঝি এমনই ছিল। যাচ্ছি, কিন্তু ফিরে আসবো, অবশ্যই ফিরে আসবো। তোর ছেলেকে যুবক অবস্থায় দেখিস মুক্তি, আমার চেহারার মতো দেখতে না হোক, আমার নাসালের মতো অবশ্যই হবে। নাসাল মানে জাত, বংশ, জেনারেশন, আপনার যেটা ভালো লাগে মিলিয়ে নিন। বলতে বলতে সামনের দিকে যেতেই থাকে। এখান থেকে শত্রুরা মিসাইল মারছে, সে যতটা পারে নিজেকে বাঁচায়। জাসি দেখছে কাণ্ড। শঙ্করের প্লেন এসে সোজা শত্রুদের জাহাজে পড়ে শেষ জাহাজটাও নষ্ট হয়ে যায়। আর এইদিকে মুক্তির ডেলিভারিও হয়ে যায়। বাচ্চার একটু কান্নার আওয়াজ মুক্তির কানে পড়ার পর মুক্তিও শেষ নিঃশ্বাস ছেড়ে দেয়। শঙ্খ বাজিয়ে সিন ঘাটে নিয়ে আসে পণ্ডিতের কাছে। সে বুঝতে পেরেছে আজ শঙ্কর আর নেই। তার জন্য সে রসম করে আর ক্যামেরা গঙ্গার ঘাট ফলো করে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। মুভি তো পুরো কনফিউশনে ফেলে দিল। কোন ব্যাপারে আপনাদের কথা বলবো বুঝতে পারছি না। যাক, মুভি থেকে যে ব্যাপারটা আমি আপনাদের বলতে চাই সেটা হলো যে আমি বরাবরই বলি যে ভালোবাসা ভালো না। ভালোবাসার চক্করে একটা ছেলে মেয়ের জীবন কিভাবে নষ্ট হয় তা আমরা সবাই দেখি বা জানি, বা অনেকেই এক্সপিরিয়েন্সও করেছেন। এখানে যতটা কষ্ট শঙ্কর পেয়েছে, মুক্তিও ততটাই পেয়েছে। বাট হাইলাইট শঙ্করেরটাই করা হয়েছে, কারণ ক্ষতিটা তার বেশি বা ভালোবাসায় বিশ্বাসটা তার বেশি ছিল। আপনার সঙ্গে আমার মতামত নাও মিলতে পারে। আপনার কাছে ভালোবাসার 1000টা ফায়দা থাকতে পারে, আপনি ভালোবাসাকে অন্য দৃষ্টিতে দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় ভালোবাসা একটা লস প্রজেক্ট, লাভবিহীন লালসা, মরিচিকা, ওয়েস্ট অফ টাইম অ্যান্ড ওয়েস্ট অফ এফোর্ট। আমি মনে করি ভালোবাসা চুলকানির মতো লাভজনক। চুলকানোর সময় যেটুকু মজা পাওয়া যায় ওইটুকুই পাওয়া। সব থেকে বাজে যে নেশা পাতা খাওয়া, তার মতো। যতক্ষণ ঘুরে থাকলেন ভালো লাগলো, ওইটুকুই পাওয়া। তারপর যা হয়, যারা যারা ভালোবাসার গাড়িতে চড়েছে সবাই জানে। পৃথিবীতে এমন কোনো রোগ আছে কিনা জানি না, যেটা হলে অন্য কোনো রোগের দরকার পড়ে না। ভালোবাসা তেমন, একবার এই গাড়িতে উঠেছেন তো এমন বাজে অ্যাক্সি হবে যে আপনার আর কোনো রোগের দরকার পড়বে না মরতে গেলে। বলতে পারেন এই ভালোবাসার কারণে তো জিদ করে অনেকে অনেক কিছু করছে। এই ছেলেটা ইউপিএসসি করলো, পাইলট হলো, সোলজার হইলো, এটা কি পাওয়া না? হ্যাঁ, পাওয়া অবশ্যই। কিন্তু এই পাওয়াতে যে সময় সে হারিয়েছে, শরীরের যে ক্ষতি হয়েছে, সব থেকে বড় জিনিস বাবাকে যে হারিয়েছে, সেসব পূরণ করবে কি করে? দুনিয়ার কোনো পাওয়া কি পরিবারের কমতি পূরণ করতে পারবে? আপনি যে বয়সে আছেন, যদি আপনার মনে হয় ভালোবাসতে পারেন বা আপনার লাইফে ভালোবাসা আসতে পারে, তাহলে জাস্ট এইটুকু মাথায় রাখবেন যে সামনে আপনি একটা ঘোরের ভিতরে পার হতে চলেছেন। ফলাফল যেটাই হোক, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক, ঘোর কেটে যাবে, আপনি আফসোস করবেন। আপনাকে আফসোস করতে হবে মাস্ট। দ্বিতীয় যে ব্যাপারটা মুভিতে বলা হয়েছে যে জেনারেশন, আমাদের জেনারেশন যেভাবে ভালোবেসেছে, ভালোবাসার চক্করে যা যা করেছে, এই জেনারেশন সেটা পারবে না, বা ফিউচারে ভালোবাসার এমন নজির তৈরি হবে না। সামনের জেনারেশন লজিক্যাল ব্যাপারে আগ্রহী হবে, লাভ লস বুঝে হয়তো টাইম দিবে। যখন দেখবে ভালোবাসার পরিণাম কেমন, যখন দেখবে ভালোবাসা জাস্ট একতরফায় হয়, তারা সেদিকে যাবে না। আর এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এখনো তো দেখা যাচ্ছে কিভাবে ছোট ছোট বাচ্চারা, যাদের আমরা হওয়া দেখেছি, তারা ভালোবাসার নামে সব মেখে ফেলছে। আমরা ভালোবেসে গার্লফ্রেন্ডের হাত ধরতে বছর লাগিয়ে দিয়েছি। এখনকার ছেলে মেয়ে 2 দিনে প্রেম, 3 দিনের মাথায় জ্বর মাপামাপি, আবার 7 দিনে অন্য ডক্টর। মাঝে ফেসে যাচ্ছে প্যারেন্টসরা।
আমাদের মাথায় আসছে না এদের সামলাবো কিভাবে। যাই হোক, যেভাবেই সামলান না কেন, সব বাচ্চারা তেমন না, সব প্যারেন্টসরাও তেমন না। সন্তানদের সাবধান করে দিন এসব চক্করে যেন তারা না পড়ে, যতটা পারে যেন এমন ভাইরাস থেকে দূরে থাকে। ভালোবাসার নির্ধারিত কোনো আকার নেই, সীমা নেই, লক্ষ্য নেই। কখন কিভাবে কাউকে অ্যাটাক করবে কেউ জানে না, বাট আপনি তো জানেন ফলাফল কি, লক্ষণ কি। লক্ষ্য রাখা আপনার দায়িত্ব। মুভি জাস্ট এন্টারটেইনের জন্য বানানো হয়, এখানে বাস্তবতার সঙ্গে কল্পনাও মিশানো থাকে। সবকিছু মাথায় নেওয়া যাবে না। ভালো মন্দ যদি আপনি বিচার করতে না পারেন, বুঝতে না পারেন, সেদিকে যাওয়ারই দরকার নেই। একটা মুভি দেখার পর যেই ব্যাপারগুলো আপনার কাছে লজিক্যাল মনে হবে, মাথায় রাখার মতো মনে হবে, শুধু সেইটুকুই মাথায় রাখবেন, অন্য ব্যাপারগুলো ইগনোর করবেন। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। মুভির এক্সপ্লেন আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মাঝে অধিকাংশ লোক চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা একটু করে দিন। আলসেমি করার তো কোনো দরকার নেই। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ঘুতোঘাতি দিয়ে আসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।